ছেলে, কুত্তার বাচ্চা খ্যাত। তোর সাহস কি করে হয় আমার ওড়না টেনে ধরার? নেহা কথাটি বলেই একটা ছেলের গালে কষে চড় বসিয়ে দেয়। নেহার চড় খেয়ে ছেলেটা কিছু সময় নেহার দিকে করুণ আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা ছেলেটার জামার কলার ধরে বলে, তোর মতো হারামি মার্কার ছেলেকে আমি জেলের ভাত খাওয়াবো। তুই চিনিস না আমাকে? নেহা চিৎকার করে কথাগুলো বলল। নেহার ড্রাইভার এসে নেহাকে আটকানোর চেষ্টা করে। ততক্ষণে অনেক লোকজন জড়ো হয়ে গেছে এখানে। চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নেহার কাহিনী। এটা নতুন না, বড়লোক বাবার একমাত্র মেয়ে সে। তার উপর দেখতে যথেষ্ট সুন্দরী এবং সেই সৌন্দর্য নিজের পজিশনের জন্য নেহার অনেক অহংকার আছে। ছেলেটাকে নেহা প্রশ্ন করে, ওই, তোর নাম কি? কোথা থেকে এসেছিস? চিনিস আমাকে? আমি নিলয়। আমি গ্রাম থেকে এসেছি। সামনে একটা মেসে থাকি। তোর সাহস কি করে হয় আমার ওড়না ধরে টানার? আসলে আপনার ওড়না গাড়ির দরজায় আটকে গিয়েছিল। আপনি জোরে হাঁটতে গেলে টান পড়তো, পড়ে যেতেন। সেজন্য ওড়না খোলার চেষ্টা করেছিলাম। আপনাকে ডেকেছিলাম। আপনি এয়ারপোর্ট কানে দিয়ে হাঁটছেন বলে শুনতে পাননি। চুপ শয়তান ছেলে। তোদের মতো লজ্জা ছেলেদের মতলব আমি বুঝি না ভেবেছিস? তোর মতো ছেলে কেবল মেয়েদের শরীর দেখতেই ভালোবাসে। আপনি ভুল ভাবছেন। আমি আসলে অমন ছেলে না। চুপ কর। পুলিশ, ড্রাইভার, পুলিশ কই? ম্যাম, দেরি হয়ে যাচ্ছে, বাদ দেন। আমি দেখছি, আপনি ভিতরে যান। নেহা নিলয়ের জামার কলার ছেড়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায় সে। নিলয় নেহার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয়ের সামনে নেহার ড্রাইভার এসে বলে, এইখান থেকে চলে যাও। নিহা রেখে গিয়েছি, আশেপাশে দেখলে সমস্যা আছে। ওনাকে চেনো না, উনি অনেক জেদি রাগী। বড় লোকের মেয়ে তো, তার উপর আবার যশ সাইবা। চলে যাও। বিয়ে করছে উনি? না, করিনি। নিলয় আর কোনো কথা বলল না। আদালতের সামনে থেকে চলে আসলো। নিলয় আদালতের সামনে দিয়ে আজ আসছিল। হঠাৎ নেহা গাড়ি থেকে নামার পর যখন নেহা হেঁটে যাবে তখনই দরজা আটকে দেয়। আর সে সময় নেহার ওড়না আটকে যায় দরজার সাথে। নেহা সেটা দেখার আগেই নিলয় দ্রুত এসে নেহার ওড়না খোলার চেষ্টা করে। আর টান পড়তেই দেখে নিলয়ের হাতে নেহার ওড়না ধরে রাখা। নেহা রেগে নিলয়ের গালে কষে চড় দেয়। নিলয় কিছু মনে করে না, তবে নেহার এমন রাগ জিত নিলয়ের অনেক ভালো লাগে। নিলয় মুচকি হেসে চলে যায়। নিলয় বাড়িতে আসে। রিয়া দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয় দেখে রিয়ার মুখে কালো দাগ পড়ে আছে। নিলয় নিচু হয়ে বসলো। রিয়ার বয়স অল্প, ক্লাস 1-এ পড়ুয়া বাচ্চার বয়স। নিলয় রিয়াকে বলে, কি ব্যাপার, তোর গালে কালো দাগ কেন? অনেক ব্যথা আমার গাল। কেন রে, কি হয়েছে? মা আমারই মারছে। কি করেছিস রে? আজকে আমার অনেক জ্বর আসছিল। মা তো দুপুরে আমাকে বাসা থেকে বের করে দেয়। আজকে যেতে পারিনি বলে মেরে বের করে দিয়েছে। মায়ের সাথে ওই কাকুটা আমাকে আরো মাকে বলে, ওই মেয়ের চল বিছানায়, আমাকে বের করে দেয়। তারপর আচ্ছা, দুপুরে খেয়েছিস? না, খাইনি। আচ্ছা, আয় আমার সাথে। নিলয় রিয়াকে কোলে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে আসলো। দামি একটি রেস্টুরেন্ট। নিলয়কে আর ময়লা কাপড় পরা বাচ্চা মেয়েকে দেখে প্রথমে কেউ রেস্টুরেন্টে ঢুকতে দিচ্ছিল না, কিন্তু নিলয় জোর করেই সেখানে প্রবেশ করে। নিলয়ের সাথে রিয়ার পরিচয় এখানে রাস্তাতেই। নিলয় যেদিন ঢাকাতে আসে সেদিন নিলয়ের সাথে রিয়ার প্রথম দেখা হয়। রিয়া একটা রুটি কিনে নিয়ে রাস্তার পাশে বসেছিল। তখন কতগুলো কুকুর এসে রিয়ার থেকে রুটি কেড়ে নিতে চাইছিল। রিয়া ভয়ে চিৎকার করে কাঁদছিল, কিন্তু কেউ এসে রিয়াকে সাহায্য করেনি। রিয়ার দিকে তাকিয়ে সবাই চলে যাচ্ছিল, কিন্তু নিলয় এগিয়ে আসে। রিয়াকে সেখান থেকে নিয়ে আসে নিলয়। রিয়ার হাতে পায়ে গালে মার খাওয়ার অনেক দাগ। নিলয় সেদিন প্রশ্ন করে, তোর নাম কি? রিয়া। তোমার নাম কি? আমার নাম হিংস্র মানব। সেটা কেমন নাম? তুমি তো অনেক ভালো। না, আমি অনেক ভয়ঙ্কর। মোটেও না, সুন্দর নাম বলো। নিলয়। তুমি কি আমার বন্ধু হবা? আমার না
কোনো বন্ধু নেই জানো। হ্যাঁ হব। তা তোর বন্ধু নেই কেন? তোর গায়ে এসব দাগ কেন রে? আমার মা আঙ্কেলদের সাথে ঘুমায় বলে আমার বন্ধু নেই, কেউ মিশে না আমার সাথে। আর এসব দাগ আমার মা আর আঙ্কেলরা মেরেছে আমাকে, তাই দাগ পড়ে গেছে। নিলয় রিয়ার কথা শুনে অবাক হয়। এতটুকু বাচ্চা মেয়ের সাথে কেউ এমন করে? নিলয় রিয়ার মাথায় হাত বুলিয়ে বলে, আজ থেকে আমরা বন্ধু। কোথায় থাকিস তুই? ওই তো সামনের বিল্ডিংয়ে। নিলয়ের সাথে এভাবে রিয়ার পরিচয় হয়। মেয়েটা নিলয়কে অনেক বিশ্বাস করে, বন্ধু হিসেবে সবকিছু বলে। রিয়াকে রেস্টুরেন্ট থেকে খাইয়ে নিলয় বাড়িতে চলে আসে। নেহা বেশ বিরক্ত। ডার্ক কিলার নিয়ে বেশ বিরক্ত হয়ে গেছে নেহা। প্রতিদিন এই ডার্ক কিলার নিয়ে একটা না একটা কেস আসবেই। দেশের বড় বড় পর্যায়ে থাকা লোকদের ডার্ক কিলার খুন করছে, কিন্তু কেন? নেহা ডার্ক কিলারে খুঁজে বের করে ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছে। ডার্ক কিলার কে, থাকে কোথায়, তার নাম কি, এসব কিছুই জানে না কেউ। কেবল খুন করার সময় ডার্ক কিলারের নাম লিখে যায় রক্ত দিয়ে। নেহা বাড়িতে এসেছে। মেহরাব সাহেব নেহার চেহারা দেখে বুঝতে পারে আজকে অনেক কিছু হয়েছে। নেহা চাচ্ছে না এসব নিয়ে কারোর সাথে কথা বলতে, এর জন্য কাউকে কিচ্ছু না বলে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়। মেহরাব সাহেব ফোন করে কাকে জানো, কিন্তু কিছু সময় পর একটা ছেলে আসে বাইকে নিয়ে, গায়ে কালো পোশাক, সোজা মেহরাব সাহেবের কাছে এসে বসলো। মেহরাব সাহেব ছেলেটাকে ভালো করেই চেনে। তিনি ছেলেটার নাম ধরে বলল, নিলয়, মাই বয়, মাই চ্যাম্প, কি খবর তোমার? আমাকে কখনো তুমি ফোন বা মেসেজ করো না কেন? মেহরাব সাহেব, আমাকে আপনার প্রয়োজন, নিলয়ের প্রয়োজন হয় না কখনো। নিলয় সবার প্রয়োজনে ব্যবহার হয়, এজন্য নিলয় কাউকে খোঁজে না। আর নিলয় যাকে খুঁজে সেদিন তার শেষ দিন হয়। বলেন ডাকলেন কেন? নিলয়, তোমাকে তো বলেছি আমি কি চাই, জলদি করো, আমি ক্ষমতা চাই। পেয়ে যাবেন। তুমি কি চাও বলো নিলয়? আমার কিছু চাই না, আমি নিয়ে নেই, দরকার হলে নিয়ে নিব। আসি। নিলয় কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে। মেহরাব সাহেব নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিলয়কে এই শহরে এনেছে মেহরাব সাহেব। নিলয় মেহরাব সাহেবের জন্য এসেছে এখানে। নিলয়কে নিয়ে দিয়ে মেহরাব সাহেব কাজ করাতে চায়, কিন্তু কি কাজ সেটা এখনো কেউ জানে না, কেবল মেহরাব আর নিলয় জানে। নিলয় রাস্তার পাশে এসে দাঁড়ায়। কিছুটা দূরে নেহার গাড়ি দাঁড়ানো। নেহা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। আশেপাশে বারবার তাকাচ্ছে। হঠাৎ নিলয়কে দেখতে পায়। নেহা এগিয়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের মাথায় হেলমেট পরা। নেহা এসে বলে, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? নিলয় মাথা থেকে তখনও হেলমেট খোলেনি, নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আবার বলে, অ্যাকচুয়ালি আমার গাড়িটা হঠাৎ স্টার্ট নিচ্ছে না, আমি আমার ড্রাইভারকে বলেছি, আমাকে একটু হেল্প করবেন? নিলয় হেলমেট না খুলেই বলে, সরি, আমি যাকে তাকে হেল্প করি না। আর আমি হয়তো আপনার মতলবটা বুঝতে পেরেছি। হ্যান্ডসাম ছেলে দেখে গাড়ির নষ্টের বাহানা খুঁজে বাইকে উঠতে চাচ্ছেন, আর তারপর ড্রপ শেষে বলবেন আপনি তো অনেক সুন্দর রাইড করতে পারেন, নাম্বারটা দেওয়া যাবে কি? দরকার পড়লে কল করব। এসব পুরনো ট্রিক, নতুন কিছু থাকলে বলেন তো। নেহার রাগে ফুঁসতে থাকে। এই প্রথমবার নেহার সামনে কেউ এভাবে কথা বলল। রাগে ও সারা শরীর লাল বর্ণের আকার ধারণ করেছে। ওই কি বলছেন আপনি এসব? আপনি চিনেন আমি কে? ফালতু লোক একটা। আপনাকে চিনে আমার কি হবে? রাজকন্যা তো আর না, তাই না? আমি এখানকার আদালতের জজ, আমাকে সবাই ভয় পায়, আপনাকে আমি পুলিশে দিব। আপনার জজগিরি আপনি আদালতে রাখেন। নিজের দিকে তাকিয়েছেন, শকুন প্যাঁচার মতো দেখতে, আসছে জজগিরি দেখাতে। ওই আপনার সাহস কি করে হয় আমাকে প্যাঁচা বলার? নিলয় কোনো পাত্তা দেয় না, বাইক স্টার্ট করে সেখান থেকে চলে যায়। নেহা হাঁ করে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নেহার সামনে এই প্রথম কোনো ছেলে এভাবে ভাব নিয়ে কথা বলে সামনে থেকে চলে গেল। নেহা রাগ নিয়ে হাঁটতে শুরু করলো। রাস্তাটা বেশ নির্জন, যানবাহন ছাড়া এই রাস্তা দিয়ে তেমন কেউই আসে না।
নেহা একা হাঁটতে থাকে। হঠাৎ 4টা বাইক এসে থামে নেহার সামনে। নেহাকে চারপাশতে ঘিরে ধরে। নেহা কিছুটা ভয় পায়, কিন্তু নেহার মনে অহংকারে ভরপুর। সে ওদের সামনে দাঁড়িয়ে থাকে। একটা ছেলে বাইক থেকে নামে। ছেলেটার নাম শুভ। সে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা শুভকে ভালো করে চেনে। শুভর ভাইকে 3 দিনের রিমান্ডের রায় দিয়েছে নেহা। এটা আটকাতে শুভ নেহাকে 50 লাখ টাকার অফার করেছিল, কিন্তু নেহা রাজি হয়নি। উল্টো আরো 2 দিন রিমান্ডের রায় বাড়িয়ে দেয়, যা শুভ মেনে নেয়নি। তার ভাই সৌরভ রিমান্ডে মার খেয়ে মারা যাওয়া যায়, তবে সৌরভ মারা যাওয়ার আগে শুভর হিরোইনের ব্যবসার কথা সে পুলিশদের বলে যায়। এই জন্যই শুভ বেশ কয়েকদিন ধরে শহরের বাইরে ছিল। তবে ওর নামে ড্রাগস সাপ্লাইয়ার কেস উঠে আসে। সে কারণে শুভ নানা জায়গাতে পালিয়ে বেড়াচ্ছে। তবে নেহার উপরে নজর রেখেছিল ওর গুপ্তচরের ধারা। এর জন্যই আজ যখন নেহাকে একা পেয়েছে তখনই শুভ এখানে হাজির। নেহার সামনে আসতেই নেহা বলে, শুভ, তুই তুই না পলাতক? হা হা হা, জজ সাহেবা, আমি পালাতক। তাতে কি, আমি বেঁচে আছি। বলেছিলাম না বেঁচে থাকতে একদিন আপনার সাথে আমার দেখা হবে। দেখা হয়ে গেল। এবার আপনার কপালে খুব খারাপ কিছু আছে। খারাপ কিছু ঘটতে যাচ্ছে। দেখ শুভ, আমার কাছে আসবি না। আমাকে তুই চিনিস। তোর মুখে আমার দেওয়া থুতু অনেক দামি। এতটা অহংকার তোর? তোর অহংকারের বীজ দাঁত আমি ভেঙে ফেলবো। নেহা শুভর গালে কষে একটা চড় দেয়। শুভ লোকেরা নেহার দিকে এগিয়ে আসতে চায়। শুভ হাত বাড়িয়ে ওদেরকে আটকায়। শুভ হাসতে হাসতে বলে, সাপ ধরতে এসেছি। সাপের ছবল যদি না নিই তাহলে কি মজা হবে? জজ সাহেবা, সেদিন যদি আমার ভাইকে ছেড়ে দিতেন আপনি, তাহলে সে মরতো না। আপনার জন্যে সে আর দুনিয়াতে নেই। আপনার অহংকার আপনাকে আজ আমার কাছে এনেছে। আপনার গায়ে কলঙ্কর দাগ লাগিয়ে দেব। তারপর দেখব এই অহংকার কোথায় যায়। শুভ, আমি তোকে লাস্ট বার ওয়ার্ন করছি, আমার কাছে আসবি না। এরপর ভালো হবে না বলে দিলাম। ওই নেহাকে তুলে নিয়ে আয়, চিৎকার যেন না করে। শুভর কথা মতো ওরা নেহার হাত মুখ বেঁধে দিয়ে গাড়িতে তোলে। তারপর বাইকে করে সেখান থেকে চলে আসে ওরা। নিলয়ের বাড়িতে আসলো। নিলয় যখন ভেতরে আসে তখন গেট দিয়ে মাতাল হয়ে একটা লোক বের হচ্ছে। পাশে জিয়ার মা লতা দাঁড়িয়ে আছে। লোকটা লতার কাঁধ ধরে দাঁড়িয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয়কে দেখে রিয়া দৌড়ে আসে। নিলয়কে বলে, ভাইয়া, এই লোকটা আম্মুকে মারছে অনেক। আমি বারণ করেছি বলে আমাকেও লাথি মারছে। রিয়ার কথা শুনে নিলয়ের রাগে সারা গায়ের লোম দাঁড়িয়ে যায়। নিলয় লোকটাকে বলে, এতটুকু মেয়েকে মারছেন কেন? ওই বেটা, তুই কে রে? চিনিস আমারে? আমি মেয়রের লোক, কামাল নাম আমার। আমি কিন্তু তোরে মাইরা ফেলামো। রিয়াকে কেন মারলেন? ওই লতামারি, এই নাগরটা কে রে? নতুন পাইছিস নাকি? বডিগার্ড রাখা ধরছস? ডিলার, ভিতরে যাও তুমি। কামাল ভাই, লোকটা বাড়িওয়ালার কাজের লোক, বুঝেনি তো? রিয়া ওর সাথে খেলে, রিয়াকে সে স্কুলে নিয়ে যায়। কি, এতটুকু মেয়ে তুই এত বড় বেটার কাছে শুতে দিস? ইস, তোর মেয়েটাও তো খাসা মাল একটা। তোর মেয়ের জন্য কত নিবি তুই? কামালের কথা শেষ হতেই নিলয় চোখ বন্ধ করলো। রাগে ওর হাত কাঁপছে, কিন্তু রিয়ার সামনে নিলয় নিজেকে কন্ট্রোল করলো। নিলয় সরে দাঁড়ায় গেটের সামনে থেকে। নিলয় চোখের পাতা না ফেলে কামালের দিকে তাকিয়ে থাকে। কামাল নিলয়ের গাল টেনে দিয়ে বলে, শালা, চোখ সরা বলছি, নিচে দৃষ্টি রাখ। তোর চোখ এত লাল কেন? সরা বলছি। কামাল কথাটা বলেই হাসে। রিয়ার গালে হাত দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। গেট পার হয়ে কামাল রিয়াকে তার মায়ের কাছে দেয়। বলে, রিয়াকে ভিতরে নিয়ে যান। আমি যেন না শুনি রিয়ার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন। আমি আসছি। নিলয় কথাটা বলেই পকেট থেকে ফোন বের করে কল দেয় সে এক জায়গাতে। তারপর নিলয় ল্যাম্প পোস্টে বসে আছে। কিছুটা দূরে ধীর পায়ে হেঁটে আসতে থাকে কামাল মিয়া। নিলয় ল্যাম্প পোস্টের নিচে বসে সিগারেট টেনে যাচ্ছে।
পাশে একটা ড্রিঙ্কসের বোতল রাখা। কামাল হাঁটতে হাঁটতে নীলের কাছে আসলো। নীলয় এতক্ষণে কালো মাস্ক পরে নিয়েছে। নীলয়ের কাছে আসতেই নীলয় ড্রিঙ্কসের বোতলটা হাতে নিয়ে ছিপি খুলল। কামাল ড্রিঙ্কসের দিকে তাকিয়ে থাকে। নীলয় হাত বাড়িয়ে কামালের দিকে সেটা দেয়। কামাল দ্রুত ড্রিঙ্কস হাতে নিয়ে ঢকঢক করে গিলে খেয়ে ফেললো অনেকটা। তারপর নীলয়ের পাশে বসে বলে, আরে শালা, এটাই তো মনে মনে খুঁজছিলাম। ওই শালি লোতারে খেয়ে নেশা ধরে গেছিল। শালি এখনো ডবকা মাল। উফ, কি বানাইস রে শরীরটা। এই মেয়েটা হইছে আমারও জোশ। ওটারে আমি আগে খাবো, কিন্তু তুমি কি ফ্রিতে তো মাল খেতে দিলে যে। নীলয় বসা থেকে উঠে দাঁড়ায়। কতগুলো ছেলে সাইকেল চালিয়ে নীলের পাশে এসে দাঁড়ালো। নীলয় কামালের হাত থেকে ড্রিঙ্কসের বোতল নেয়। সেটাতে এখনো অর্ধেক ড্রিঙ্কস বাকি আছে। নীলয় সজোরে কামালের মাথায় কাচের বোতল দিয়ে বাড়ি দেয়। কপালের উপরে কাচের টুকরো ঢুকে যায় কামালের। কামাল চিৎকার করতে যাবে, তার আগেই নীলয়ের পেছনে থাকা ছেলেগুলো কামালের মুখ চেপে ধরে। মাসুম নামের ছেলেটা নীলয়ের দিকে একটা ছুরি বাড়িয়ে দেয়। নীলয় কামালের সামনে হাঁটু মুড়ে বসে। নীলয় বলে, রক্ত চোষা বাদর দেখেছিস? জানি দেখিসনি। তোর রক্ত চুষে তোর গায়ে বমি করে দিব শালা কুত্তার বাচ্চা। ওই তোরা ওর হাত ধর একজন। নীলয়ের কথা মতো কামালের হাত ধরল সিয়াম। নীলয় কামালের হাতের গোছা থেকে এক কোপ দিয়ে ভারী ধারালো ছুরি দিয়ে হাত কেটে নেয়। কামাল চিৎকার করেও শব্দ বের করতে পারে না, কারণ আরো দুজন ওর মুখ চেপে ধরেছে। কামালের চোখে মুখে ভয়ের ছাপ, গোঙানির শব্দ শোনা যাচ্ছে। নীলয় বলে, তোর এই অপবিত্র হাতে একটা পবিত্র ফুলকে ছুঁয়েছিলি, সেই হাত কেটে নিলাম। এবার পালা, তোর জিভ কাটবো। তুই জানিস না আমি কে? তোর ওই মেয়রকে আমার সামনে আনতে 1 মিনিট লাগবে। তোর আর তোর মেয়রের পাওয়ার পাছা দিয়ে ঢুকিয়ে দেব, বুঝেছিস? ওই ওরে ধর। নীলয়ের কথা মতো ওরা সবাই কামালকে চেপে ধরে। নীলয় কামালের জিভ বের করে অনেকটা কেটে নেয়। তারপর সেগুলো রাস্তার কুকুরের মুখের সামনে ফেলে রাখে। এখনো রাত হয়নি। সন্ধ্যায় এই মুহূর্তে নির্জন রোডে নীলয় ছাড়া কেউই নেই। কামাল অজ্ঞান হয়ে পড়ে আছে। নীলয়রা চলে যায়। তারপর বাড়ির গেট দিয়ে যখন নীলয় ভেতরে প্রবেশ করবে তখনই মেহেরাব সাহেবের কল আসে নীলয়ের ফোনে। নীলয় রিসিভ করে। মেহেরাব সাহেব বেশ চিন্তিত আর ভয়ার্ত গলায় বলল, নিলয়, নেহাকে খুঁজে পাচ্ছি না। নেহাকে সেই দুপুর থেকে পাচ্ছি না। কল দিয়েছি, রিং হয়, কিন্তু রিসিভ হচ্ছে না। নিলয়, আমার মেয়েকে চাই। সব কিছুর বিনিময়ে আমার মেয়েকে আমি চাই। যা চাও সব দিব, বাট আমার মেয়েকে খুঁজে এনে দাও। আমার ড্রাইভার নির্জন রাস্তাতে নেহার গাড়ি পেয়েছে, কিন্তু নেহা মিসিং। আচ্ছা, উত্তেজিত হবেন না, আমি দেখছি বিষয়টা। জলদি করো। নীলয় বাইক নিয়ে বের হয়। চুলগুলো এলোমেলো করে দেয়, চোখে পাওয়ার ফ্রেমের চশমা। নীলয় সিয়ামকে কল দেয়। তোকে নেহার নাম্বার দিচ্ছি, লোকেশন আমাকে এখনই বের করে দে। নেহাকে একটি ছোট ঘরের ভিতরে আটকে রেখেছে ওরা 10 জন ছেলে। নেহার জ্ঞান ফিরেছে একটু আগে। নেহার হাত পা দড়ি দিয়ে বাঁধা। নেহার জ্ঞান ফিরতেই নেহা নিজেকে ছাড়ানোর জন্য লাফালাফি করে। ওই তোরা তোরা আমাকে ছেড়ে দে। তোরা জানিস না কাকে তুই নিয়ে এসেছিস। তোদের সব কয়টাকে আমি জেলের ভাত খাওয়াবো। আরে সুন্দরী, এত কচি বয়সে এত জিদ অহংকার থাকা ভালো না। তোকে আমি প্রেগনেন্ট করব। শালা তোরা তুমি খুন করবো। শুভ হাসতে থাকে নেহার কথা শুনে। শুভ নেহার দিকে এগিয়ে আসে। নেহার মুখে আঙুল বোলায় সে। নেহার ফর্সা গাল রাগে লাল হয়ে যায়। শুভ নেহার গালে আহত করে নাক ঘষে। নেহা আর সহ্য করতে পারে না। শুভর মুখে থুতু মেরে দেয়। শুভ কিছুটা দূরে সরে আসে। শুভ রেগে যায়। শুভ বলে, শালি, তোকে আজ আমি ধর্ষণ করব। তোরে আমি ভোগ করব। তুই চিনিস না আমাকে। আমার হাতে তুই বন্দি। তোকে এখন কেউ খুঁজে পাবে না। তুই বুঝবি আমি তোর সাথে এখন কি কি করতে পারি। হা হা হা। আমার কাছে আসার চেষ্টাও করবি না বলে দিলাম। আমার বাবা যদি জানতে পারে তোকে মেরে ফেলবে। একবার আমাকে যেতে দে এখান থেকে, তারপর তোকে দেখাচ্ছি কি করতে পারি। তোরা সবাই রেডি হ,
এই শালিরে আজকে গণরেপ করব। শুভ সহ বাকিরা নেহার দিকে এগিয়ে আসে। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ শোনা যায়। নেহা সহ বাকিরা সেদিকে তাকায়। নেহা চিৎকার করে হেল্প করতে থাকে। একটা ছেলে এসে নেহার মুখ চেপে লাগিয়ে দেয়। দরজার কি হলে একটা ছেলে এসে চোখ রাখে। একটা হাবাগোবা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে সে। দরজা খুললো ছেলেটা। ছেলেটার নাম মামুন। মামুন দরজা খুলে দেখে বাইরে কেউ নেই। মামুন আশেপাশে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ একজন মামুনের পেছনে এসে দাঁড়ালো। মামুন ঘুরে তাকিয়ে দেখে কালো পোশাক পরে, মাস্ক, মোজা পরে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটা হলো নিলয়। মামুন কিছু বলতে যাবে তার আগেই নিলয় মামুনের কপাল সোজা সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে গুলি করে। ভেতর থেকে শুভ চিৎকার করে বলে, ওই মামুন, কে আসলো রে? এত দেরি হচ্ছে কেন রে? কি হচ্ছে বাইরে? তখনই দরজা আটকানোর শব্দ শুনতে পায় ওরা। তারা ভাবে মামুন হয়তো দরজা আটকে ওদের কাছে আসছে, কিন্তু কয়েক সেকেন্ড পর ওরা দেখতে পায় কালো পোশাকে কেউ একজন ওদের সামনে এসে দাঁড়িয়েছে। নিলয় তার ভয়েস কিছুটা মোটা করে বলল, হ্যালো এভরিওয়ান, ডার্ক কিলার ইজ হেয়ার। নিলয় একটা চেয়ার টেনে ওদের সামনে বসলো। ওরা জানে ডার্ক কিলার কেমন স্বভাবের। ওরা ভয়ে চুপসে গিয়েছে। নিলয় চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দিয়ে বলল, হ্যালো নেহা, ওই কে আছিস? টেপ খুলে দে নেহার মুখ থেকে। তখনই ভেতরে আরো কয়েকজন ছেলে প্রবেশ করে। এরা সবাই নিলয়ের লোক। সবার মুখে মাস্ক লাগানো। শুভরা ভয়ে একদম চুপ হয়ে গেছে, কিন্তু শুভ বুঝতে পারে না ডার্ক কিলার এখানে কি করছে। নিলয় শুভর দিকে তাকিয়ে বলে, তোর ভাই ড্রাগসের বিজনেস করতো না? কি যেন নাম ছিল, ভুলে গেছি। আমাকে বলেছিল 80% ভাগ দিবে, যেন আমি তার ড্রাগস দেশে আনার ব্যবস্থা করে দেই, কিন্তু রাজি হইনি। এসব ভালো না, বুঝলি? তুই না ওর বড় ভাই, মাছের পেটের ভিতরে অস্ত্রের বিজনেস করিস। তা জজ সাহেবা জানে? ডার্ক কিলার, আপনি এখানে? কিন্তু আপনাকে তো পুলিশ খুঁজছে। তোমাকে তো অর্ডার দেওয়া হয়েছে গুলি করে মেরে ফেলতে। হ্যাঁ জানি, আপনি 3 বার রায় দিয়েছেন। বস, আপনি এখানে কেন? আসলে নেহাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কিন্তু নেহা আমার শিকার। নেহাকে তো এত সহজে নিয়ে যাওয়া যাবে না। সেটা তো আমি জানি, কিন্তু আপনারা দলে 4 জন, আমরা 10 জন। কি মনে হয় আপনি তাকে নিয়ে যেতে পারবেন এখান থেকে? তাই নাকি? আচ্ছা মিস নেহা, একটু চোখ বন্ধ করেন, না হলে ভয় পাবেন আপনি। ওই তোরা কি দেখছিস? মার ওকে। শুভর কথা শুনে বাকি ছেলেগুলো নিলয়ের দিকে এগিয়ে আসে, কিন্তু নিলয়ের পেছনে থাকা অর্করা পিস্তল দিয়ে সব কয়টাকে বুক ফুটো করে দেয়। কয়েক মিনিট সবগুলো মরে পড়ে থাকে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় শব্দ করে হাসলো। নিলয় হাসতে হাসতে বলে, ভয় পেয়েছেন মিস নেহা? যাই হোক, এই ব্যাটাকে কি করব? মেরে ফেলবো? আইন নিজের, আমি জজ। হি 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 হি। ভাই আমাকে ছেড়ে দেন, আমি এই দেশ ছেড়ে চলে যাব। নো নো, ডার্ক কিলার কাউকে জীবিত ছাড়ে না। দেখুন, পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। ওকে মারবেন না। ও, এই ব্যাপার? নিলয় একটা ফাঁকা গুলি করে। ঠিক তখনই কতগুলো পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করে। নেহা অবাক হয় যে পুলিশদের অর্ডার দেওয়া আছে ডার্ক কিলারকে সরাসরি গুলি করার। কি সেই পুলিশ নিলয়ের কথা মতো চলছে? নেহা বোকার মতো তাকিয়ে আছে। নিলয় পুলিশের অফিসারকে প্রশ্ন করে, কি মিস্টার মিজান সাহেব, শুভ আপনাদের জজ সাহেবাকে তুলে এনেছে, নারী অপহরণ আবার ধর্ষণের চেষ্টা করেছে, তাহলে ওকে কি করা উচিত? জানি স্যার। হা হা হা। কি মিস নেহা, অবাক লাগছে? পুলিশগুলো আমাকে স্যার বলছে কেন? আসলেই এটা নিকৃষ্ট জগৎ। এখানে আছে শুধু প্রতিহিংসার আগুন আর কিছু তাজা রক্তের গন্ধ। সুশীল সমাজের সুশীল কথা আর আমার হাতের পিস্তল, দুইটাই সঠিক সময় সঠিক কথা বলে। কিলার জগতে সবাই এক একটা মাইন্ড গেমার। আহা,
ভাবতেই নিজেকে বড় মাইন্ড গেমার লাগে। সবকিছুর মাঝেও একটি সত্য কথা কি জানো? আমি ডার্ক কিলার। এটা আমার বাহিরের রূপ, আমি অন্যরকম। কথাটা বলেই নিলয় পিস্তল দিয়ে শুট করে শুভর কপালে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুভ সবার সামনে মারা যায়। নেহা এসব দেখে একদমই শকড হয়ে গেছে, কারণ যে ডার্ক কিলারকে সে আগে কখনো দেখেনি, আজ প্রথমবার নেহা তাকে চোখের সামনে দেখছে। আর যাকে কিনা মারার জন্য নির্দেশ দেওয়া আছে, আর সেই তাকেই কিনা পুলিশ এসে স্যার বলছে। তাহলে নেহা এতদিন কি করলো? কে এই ডার্ক কিলার? নেহা প্রশ্ন করে। আচ্ছা তুমি কে? কেন তুমি আমাকে বাঁচাতে এলে? পুলিশরা কেন তোমাকে স্যার বললো? শুভরা তোমাকে কেন ভয় পেলো? নেহার প্রশ্নের জবাব দেয় না নিলয়, মুচকি হাসতে থাকে। তারপর নিলয় অর্ককে ইশারা করে। অর্ক এসে নেহার মুখে একটা রুমাল রাখে। নেহা সেটা শুকেই অজ্ঞান হয়ে যায়। রাত বাড়ে। নেহার যেখানে গাড়ি নষ্ট হয়েছে সেখানে নেহাকে রেখে আসা হয়েছে। পাশে নিলয় বসা, যদিও নিলয়ের এখন সেই আগের ড্রেস আপ আছে, মানে চোখে চশমা, চুলগুলো এলোমেলো, ফর্মাল সাধারণ ড্রেস আপ। নেহার জ্ঞান ফিরেছে। সে চোখ খুলতেই দেখে আগের জায়গাতে এখনো বসে আছে। নেহা আশেপাশে এখনো তাকায়। নিলয়কে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে। নেহা নিলয়কে পেছন থেকে দেখে বলে, এক্সকিউজ মি, হ্যালো, এই যে শুনছেন? নিলয় ঘুরে তাকায়, নেহার কাছে এগিয়ে আসে। নেহা নিলয়কে চিনতে পারে। সেদিনের ওই সকালের ছেলেটা যে নেহার ওড়না টেনে ধরেছিল। নেহা নিলয়কে দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে। নিলয়ের কাপড় চোপড় দিকে তাকাতে থাকে। নিলয় মুচকি হেসে বলে, ভয় পাবেন না, আমি কিছু করিনি। আমার সাইকেল রাখা এখানে। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাইক থেকে কতগুলো ছেলে আমাকে ডাকলো। আমি এগিয়ে যাই। তারা বলে ওরা নাকি ডার্ক কিলারের লোক, আপনাকে এখানে রেখে যাবে তারা। আমাকে আপনার জ্ঞান ফেরা অবধি যেন পাহারা দিয়ে রাখি। তারা আমার উপরে নজর রেখেছে দূর থেকে। আপনার যখন জ্ঞান ফিরবে বলেছে আপনাকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এত অহংকার কেন মনে আপনার? দেখে তো মনে হয়েছে আপনাকে কেউ হাত পা বেঁধে রেখেছিল। তার মানে কি আপনার সাথে ওইসব অন্যরা করেছে বলে কি আমাকেও তাদের মতো ভাবছেন? আপনার তো লজ্জা হওয়া উচিত। নীলের কথা শুনে নেহা চুপ হয়ে গেল, কিন্তু নেহার কানে নীলের শেষ কথাটা বাজছে। অন্যরা কি কি করছে নেহা যেন কথাটা একদমই নিতে পারছে না। রাগে অহংকারে নিলয়কে মারতে ইচ্ছে করছে। নেহা রাগ নিয়ে নিলয়কে বলে, তুই আমার সাথে এমন করে কথা বলি কেন? তুই জানিস না আমি কি করতে পারি? আচ্ছা, এখন আমার দায়িত্ব আপনাকে পৌঁছে দেওয়া। এখানে এত রাতে কেউ নেই, রেখে চলে গেলে কি না কি হবে আমি কিন্তু জানি না। তখন আপনার রাগ অহংকার কই চলে যাবে টের পাবেন না। আজকে ছেড়ে দিলাম, পরে এর ফল ঠিকই পাবি তুই। নিলয় মুচকি হাসলো। নেহা সাইকেলে উঠতেই নিলয় সাইকেল চালাতে শুরু করে। নেহা প্রথমবার সাইকেলে উঠেছে। ঠিকমতো কোনো কিছুই ধরে বসতে পারছে না, বারংবার নড়ছে নেহা। আর সাইকেলও ঠিকমতো সোজা যেতে পারছে না। নিলয় সাইকেল থামিয়ে বলে, ওই আপনার সমস্যা কি? বারবার এত নড়ছেন কেন? ঠিক মতো বসতে পারছেন না? আমাকে বকা দিবেন না, আমি কখনো সাইকেলে উঠিনি, তাই বসতে সমস্যা হচ্ছে। ধরে বসবেন। আমি পারছি না। আচ্ছা, তাহলে সামনে এসে বসেন। নেহা নিলয়ের সাইকেলের সামনে বসলো। নেহার চুলগুলো তখন খোপা করা। নিলয় সাইকেলের স্পিড বাড়তে থাকে। নেহার কাঁধে নিলয়ের নিঃশ্বাসের স্পর্শ পড়তে থাকে। নেহা চুপচাপ বসে আছে। আসলেই সত্য, সে অনুভব করে তার অনেক অহংকার, অথচ তাকে বাঁচাতে ছেলেরাই এগিয়ে গেছে, পুলিশ কেউ আসেনি। নিলয় সাইকেল চালাচ্ছে তার গতিতে। রাস্তার মাঝে মাঝে একটু ঝাঁকি কাটছে। সেই ঝাঁকিতে নেহার চুলের খোপা একটু একটু করে নড়ে খুলতে শুরু করে। খানিকক্ষণ পর বড় একটা গর্তের কারণে জোরে একটা ঝাঁকি হয়। ঝাঁকি খেয়ে নেহা নিলয়কে বকতেই যাবে, ঠিক তখনই নেহার কালো লম্বা চুলগুলোর খোপা খুলে পড়ে। আর সাইকেলের গতি থাকাতে
নেহার খোলা চুল সোজা নিলয়ের মুখের উপর এসে পড়ে। নিলয় কিছুক্ষণের জন্য যেন কোথাও হারিয়ে যায়। শ্যাম্পু করা রেশমি চুলের ঘ্রাণে নিলয় যেন এক ঝটকাতে নেহার প্রেমে পড়ে যায়। নিলয়ের নিঃশ্বাস ভারী হতে থাকে। নেহা বারবার চুলগুলো ঠিক করতে থাকে। নেহা বুঝতে পারে তার অবাধ্য চুলগুলো সোজা নিলয়ের মুখের উপর পড়েছে। নিলয় নেহাকে ওর বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। নেহা সাইকেল থেকে নেমে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় হাঁপিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে নিলয় বলল, আপনি কি খান রোজ? কেন? এত ভারী কেন আপনি? এত ওজন কিভাবে বাড়ালেন? ওই আমি মোটা না, আমি স্লিম, বলিউডের নায়িকাদের মতো, বুঝেছেন? হ্যাঁ, মুজরা করে সাইড নায়িকা, বুঝলাম। এই কি বললেন আপনি? তুমি নিলয় আর সেখানে দাঁড়ায় না, সোজা সাইকেল চালিয়ে নেহার সামনে থেকে চলে আসে। কিছু দূর এসে নিলয় জোরে ডাক দিয়ে বলে, আপনার রাগী চেহারা আপনার সাথে মানায় না, বুঝলেন? খোলা চুলে আপনাকে অনেক বেশি সুন্দর লাগে, যদিও হুতুম পেঁচারা বেশি সুন্দর হয় না, তবে আপনি হুতুম পেঁচার রানী। আপনাকে যদি আমি সামনে পেয়েছি না, আপনার খবর আছে বলে দিলাম। নিলয় আর দাঁড়ায় না, সাইকেল চালিয়ে চলে আসে। নেহা দ্রুত বাড়ির ভেতরে আসলো। বাড়ির দারোয়ান নেহাকে দেখেই খুশি হয়েছে। নেহা সারা দিন মিসিং ছিল, সেজন্যই সবাই টেনশন করছে। তাই নেহাকে দেখেই প্রশ্ন করে, ম্যাম আপনি ঠিক আছেন? কোথায় ছিলেন? আপনার কিছু হয়নি তো? দারোয়ানের প্রশ্ন শুনে নেহা রেগে যায়, কারণ নেহার এসব সহ্য হয় না। নিচু জাতের কেউ নেহাকে এত প্রশ্ন করুক, নেহার তা সহ্য হয় না। এর পেছনে কারণ নেহার অহংকার। নেহা ছাড়ি দেয়। চুপ! আমার লাইফে আমার বাবা ছাড়া কেউ এত প্রশ্ন করে না। আমি যেখানে ইচ্ছা, যার সাথে ইচ্ছা, তোর কি রে? নিজের মতো থাকবি, বুঝেছিস? নেহা আর কিছু না বলে ভেতরে চলে আসে। তারপর নেহা বাড়ির ভেতরে এসে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে। নেহাকে বলে, বাড়ির দারোয়ানের সাথে তোর অমন ব্যবহার করা উচিত হয়নি। সে তোর জন্য বা বাড়ির সবাই তোর জন্য অনেক চিন্তা করছিল। নেহা অবাক হয়। ওর বাবা তাকে কোথায় ছিল, কোথায় কই ছিল, কি হয়েছিল, এসব প্রশ্ন না করে অন্য কথা বলছে। যেন মনে হচ্ছে ওর বাবা সবকিছু আগেই জানে। নেহা প্রশ্ন করলো, আমাকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গেছিল বাবা। সেটা একবার প্রশ্ন করলো না। কেমন আছি সারাদিন জানতে চাইলে না। কিভাবে এলাম এখানে সেটাও শুনলে না। রেস্ট নিতেও বলছো না, ঠিক আছে কিনা সেটাও জিজ্ঞাসা করলে না। আবার নাকি তোমরা আমার জন্য চিন্তা করেছিলে? তোমাদের কারো চিন্তা করা লাগবে না। আমি নিজেকে সামলাতে পারি, নিজেকে সেভ করতে পারি। নেহা কথাগুলো বলে ওর বাবা মেহরাব সাহেবের সামনে থেকে চলে গেল। মেহরাব সাহেব তা মেয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আসলেই তো, মেহরাব সাহেব কেন তাকে এসব নিয়ে প্রশ্ন করলো না? কারণ একটাই, মেহরাব সাহেব সবটা জানে, আর সেটা জানিয়েছে শুভ নিজেই। অবাক হচ্ছেন নিলয়ের আগে শুভ কিভাবে নেহার কথা মেহরাব সাহেবকে জানিয়েছে। মেহরাব সাহেব মুচকি হাসতে থাকে। এই হাসির কারণ কেউ জানে না। নীলয় বাড়িতে আসে। এই বাড়িটা নীলয় কিনে নিয়েছে। যার ছিল তার কাছ থেকে নীলয় কিনে নিয়েছে। ছদ্মবেশে সে এই শহর এসেছে। রিয়া আর ওর মা যে বাড়িতে থাকে সেটা বর্তমানে নীলয়ের। নীলয় বাড়িতে প্রবেশ করে। রিয়ার মা উঠানে দাঁড়িয়ে আছে। নীলয়কে দেখে রিয়ার মা সামনে আসলো। রিয়ার মা বলে, নীলা, তুমি আমার মেয়ের সাথে আর কখনো কথা বলবে না। কেন? দেখলেন না লোকটা কি সব বলে গেল? ওটার দায়িত্ব আপনার। আপনার জন্য আপনার মেয়ের কথা শুনতে হলো, উল্টো আমাকে বারণ করতে আসছেন। হ্যাঁ আসছি। আমার মেয়ের সাথে কাউকে মিশতে দেবো না। ছেলেরা সবাই খারাপ হয়, ওরা মেয়েদের শরীরকেই ভালোবাসে, স্বার্থপর হয় ওরা। আচ্ছা তাই? তা আমাকে কখন দেখেছেন আপনার প্রতি বাজে দৃষ্টি দিতে? কখন আপনাকে বাজে কথা বলতে দেখেছেন? উল্টো আমি যেদিন প্রথম এখানে এসেছিলাম সেদিন আপনি নিজেই আমার কাছে বিছানায় আসতে চেয়েছিলেন। আমি কি সেটার সুযোগ দিয়েছিলাম? রিয়ার মা কোনো কথা বলে না। নিলয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নিলয় একটা সিগারেট জ্বালায়। রাতের অন্ধকারে পুরো বিল্ডিংটা ছেয়ে রেখেছেন। ছোট্ট উঠোনের মাঝ বরাবর দুজন মানুষ দাঁড়িয়ে। এখানে মোল্লা
কাউন্সিলররা আসে না, কারণ রিয়ার মা এই সমাজের কাছে একজন পতিতা, আর পতিতার তল্লাটে ভদ্র সমাজের মানুষেরা আসে না। রিয়ার মা আর নিজেকে সামলাতে পারে না, মাটিতে বসে কেঁদে ফেলে, কান্না করতে করতে শুরু করে। কি করব আমি? রিয়ার যখন 1 বছর বয়স তখনও সে আমার দুধ পান করে। সেই সময় ওর বাবা এক মহিলার সাথে চলে যায়। এত জায়গাতে খোঁজ করেছি, পাইনি তাকে। 1 বছর পর যখন রিয়ার বাবাকে পেয়েছি তখন সে যেন আমাকে চিনেই না। আমার শাশুড়িরা আমাকে বাসা থেকে বের করে দেয়। 1 বছর পর যখন তাকে পেলাম, সে আমাকে লাথি মেরে বের করে দিয়েছিল। কি দোষ ছিল আমার? আমিও তো স্বামী বাচ্চা নিয়ে বাঁচতে চেয়েছিলাম, একটু প্রাণ ভরে শ্বাস নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। আমার দোষ কি? ওই পশু নামের জানোয়ারটাকে ভালোবাসাটাই দোষ ছিল, নাকি তাকে বিশ্বাস করাটা দোষে ছিল? আমি বাচ্চা নিয়ে শহরে এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরেছি, কেউ এসে আমাকে সাহায্য করেনি। রিয়ার মুখ 2 দিন ধরে খাবার দিতে পারেনি। তারপরে এই লাইনে আমার আসতে হয়। মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি, পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি পতিতা হয়ে যদি 2 বেলা 2 মুঠো খেয়ে বাঁচতে পারি, তবে পতিতা হওয়াই ভালো। কিন্তু আমার মেয়ের কোনো দোষ নেই নিলয়। ও এখনো অনেক ছোট, ক্লাস 1-এ পড়ে। স্কুলে কেউ ওর সাথে থাকে না। আমার কিছু হয়ে গেলে ওকে দেখে রাখবে নিলয়, ওকে পড়াশোনা করাবা। নিলয়ের সিগারেট খাওয়া শেষ হয়। নিলয় রিয়ার মায়ের কাছে এগিয়ে আসে। রিয়ার মায়ের কান্না মুছে দিয়ে নিলয় বলে, চিন্তা নেই, আপনারও কিছু হবে না। রিয়াকেও আমি কিছু হতে দেব না। রিয়াকে এসবের থেকে দূরে রাখুন, আপনিও এসব থেকে দূরে থাকুন। আমি চালাবো সংসার, আমার সাথেই থাকবেন, আমি সবকিছু হেল্প করব। কিন্তু ওরা আমাকে শান্তিতে থাকতে দিবে না। হা হা হা, আমাকে আপনি চিনেন না। কারো সাহস নেই যে রিয়ার আর আপনার দিকে চোখ তুলে তাকাবে। নিশ্চিন্তে ঘুমাবেন এখন থেকে। রিয়ার মা খুশি হয়। নিলয়ের সামনে থেকে চলে যায় সে। নিলয় অর্কদের ফোন করে, অর্কদের সবটা বুঝিয়ে বলে দেয়। নেহা রুমের ভিতরে পায়চারি করছে, মনের ভিতরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মনে মনে বলছে, ডার্ক কিলার আমাকে খুঁজে পেলো কিভাবে? ডার্ক কিলার আমার সাথে যেভাবে কথা বললো তাতে মনে হচ্ছে আমাকে আগে থেকেই চিনে, কিন্তু কিভাবে? আমি এত বড় জজ হওয়ার পরও ডার্ক কিলারের বিরুদ্ধে আমি ক্রস ফায়ারের হুমকি দিলাম, অথচ সে আমাকে সামনে পেয়েও মারল না। সে আমাকে সেভ করেছে, সে আমার নামটাও জানে, স্বাভাবিকভাবে কথাও বলছি। তবে কি সে আমার পরিচিত কেউ? কিন্তু কিভাবে? আমার সাথে কোনো গ্যাংস্টার রাফিয়ানের পরিচয় থাকতে পারে কিভাবে? না না, আমার মাথায় কিচ্ছু আসছে না। নেহা আর ভাবতে পারে না, ভাবনাগুলো ওর সব এলোমেলো হয়ে যাচ্ছে। তবে হঠাৎ করে নীলের কথা নেহার মনে পড়ছে। ছেলেটা কতটা ভদ্র। সেদিন সকালে সত্যি নেহার ওর না গাড়ির দরজা আটকে গিয়েছিল, সে তাকে সেভ করতেই এসেছিল। তাহলে নেহা কেন তাকে বকা দিয়েছিল? নেহা আবার নিজের সাথে কথা বলে, আচ্ছা, আমি যখনই ঝামেলাতে পড়ি তখনই নীলাই আসে কেন? ছেলেটাকে আমাকে ফলো করে, বাট ছেলেটা কত ইনোসেন্ট। রাখলে কি আমাকে পচা দেখায়? কই দেখি তো। নেহা আয়নার সামনে এসে দাঁড়ালো। হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে। সাথে সাথে নেহার রাগ উঠে যায়, কারণ তার বাবা এখনো খোঁজ নিতে আসেনি। নেহার রাগী লুক নিয়ে তার বাবাকে বকা দেওয়ার ভঙ্গিতে বলে, তুমি অনেক খারাপ, আমাকে একটুও ভালোবাসো না তুমি। নেহা সত্যি দেখে রাগের চেহারাতে তাকে একদম হুতুম প্যাঁচার মতো লাগছে। ইস, আর রাগ করবো না আমি। নেহা এটা ভেবেই মুচকি হাসে, সাথে সাথে চুলগুলো ছেড়ে দেয় সে। নেহা অবাক হয়, আসলেই তো নেহাকে অনেক সুন্দর লাগছে। নেহা নিজেই যেন নিজের প্রেমে বলল, কিন্তু এই প্রেমের ঝলকানি যেন নিলয় কেন্দ্রিক। কিন্তু নেহা তো নিজেকে কখনো দুর্বলতা সাড়া দিবে না। সে নিলয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। নীলের কথা আনমনে ভাবছে নেহা, আর মুচকি মুচকি হাসছে। হঠাৎ ওর দরজায় কড়া নাড়ার শব্দ আসে। নেহা তাকিয়ে দেখে নেহার মা আছে। নেহাকে দেখে বলে, কি রে, তুই একা একা হাসছিস কেন? কি হয়েছে? সারাদিন কোথায় ছিলি? নেহা হাসি বন্ধ করে, মুখে লজ্জার ভাব নিয়ে বলে, মা, তুমি আসার আর সময় পেলে না? ওর মা নেহার কাছে এসে বলে, সত্যি করে বল তো, তুই হাসছিলি কেন? প্রেমে পড়েছিস নাকি? নেহা ওর মাকে রুম থেকে বের করে দেয়। মেহরাব সাহেব চেয়ারে বসে আছে, সামনে ড্রিঙ্কসের বোতল রাখা। জানালার পাশে দাঁড়িয়ে নিলয় সিগারেট টানছে। মেহরাব সাহেব নিলয়কে প্রশ্ন করে,
নিলয়, তোমার কাছে মৃত্যু মানে কি? নিলয় সিগারেটের অর্ধেক অংশ স্ট্রেতে রেখে মুচকে হাসতে থাকে। মেহরাব সাহেব নিলয়ের হাসি দেখে অবাক হয়। তিনি উঠে নিলয়ের পাশে এসে দাঁড়ালো। নিলয় বলল, স্যার, আমার কাছে মৃত্যু মানে একটা খেলা, যে খেলাতে আমরা সবাই প্লেয়ার। এটা এমন একটি খেলা যেটাতে ফিরে আসার বা সেকেন্ড টাইমের কোনো চান্স নেই। চারপাশে এত রহস্য, তোমার মধ্যেও অনেক রহস্য। রহস্যের এই সন্ধানে তুমি যদি মারা যাও? স্যার, আমরা মানুষেরা প্রত্যেক রহস্যের বেড়াজালে বন্দী। এই বন্দি জীবনে কেউ রাজা, কেউ প্রজা, কেউ মন্ত্রী, কেউ বা জনগণের উপরে ওঠার লড়াই করে বেঁচে থাকতে চাই। তুমি অনেক বুদ্ধিমান নিলয়। আমি মন্ত্রী হওয়ার জন্য সারা জীবন সবার আড়ালে গোপনে মানুষ মেরেছি। আমার মেয়ে সব নষ্ট করে দিয়েছে। আমার পথে সে বাধা হয়ে আছে। জানি স্যার, আপনি মন্ত্রী হতে আমাকেই ডেকেছেন। আপনার কাছে আমি এসেছি আপনাকে মন্ত্রী বানাতে। আপনি ডেকেছেন আপনার মেয়েকে আপনার রাস্তা থেকে সরাতে। কিন্তু আপনি আজ কেন আপনার মেয়েকে মারার জন্য লোক পাঠিয়েছেন? শুভকে কেন বলির পাঠা বানালেন? মেহরাব সাহেব মুচকি হাসে। নিলয় এই খবরটা জানলো কিভাবে? সে কখনো তো কাউকে বলেনি নেহাকে সে মারতে চায়। তাহলে নিলয় কিভাবে বুঝলো? মেহরাব সাহেবের প্রশ্ন করার আগে নিলয় বলল, ভয় পাচ্ছেন? আমি কিভাবে জানলাম? শুভর ফোনটা কিন্তু আমার কাছে। লাস্ট কলটা আপনারই ছিল। আর শুভ খুবই ধূর্ত, কারণ আপনার সাথে এ অবধি যত কথা বলেছেন সে সবকিছু রেকর্ড করে রেখে দিয়েছে। সে আপনাকে ব্ল্যাকমেইল করার প্ল্যান করেও রেখেছিল। আপনি যতই নিজেকে বুদ্ধিমান মনে করুন, আপনি কিন্তু ছোট্ট একজনের কাছে ধরা। নিলয়ের কথা শুনে মেহরাব সাহেব শব্দ করে হাসলো। নিলয় ঘুরে মেহরাব সাহেবকে দেখতে থাকে। মেহরাব সাহেবের হাসির রহস্য বুঝতে পারে না নিলয়। মেহরাব সাহেব এক নাগাড়ে বিদঘুটে হাসি দিয়ে বলে, নিলয়, তুমি আমাকে চিনো না। রাফিয়ান জগতে তুমি সবার সেরা হলেও এখনো বুদ্ধি হয়নি ঠিক মতো তোমার। আমি অলরেডি শুভর সব অপকর্মের হিসেব রেখেছি, ভিডিও করেছি। সেসব ভিডিও আমার কাছে আছে। সো কে কাকে ব্ল্যাকমেল করতো সেটা তুমি জানো না। ওহ গ্রেট, তার মানে আমার কিছুই আপনার কাছে আছে, তাই না? না নিলয়, নেই। তুমি সে সুযোগ আমাকে দাওনি। আর আমি তোমাকে ভালোবাসি তো। তোমার সাথে এসব করা যায় নাকি? তা কবে নেহা আর প্রধানমন্ত্রীকে মারবে তুমি? জলদি চাই আমার ক্ষমতা। আমি জানি তুমি যেমন নিজেকে রহস্য করে রাখো, তেমনই সবার রহস্য তুমি গোপনে রাখো। আই লাভ ইউর স্টাইল। আপনি বড়ই মাস্টার মাইন্ডের লোক মেহরাব সাহেব। আপনি একটা জিনিস। আমি তোমার থেকে বেশি জানি না। তুমি রাফিয়ান জগতের কিং, আমি সাদা জগতের কিং হতে চাই। তুমি অন্ধকারের রাজা হয়ে থাকো। দেখা যাক মৃত্যুর খেলাতে কতদিন বেঁচে থাকতে পারি। তবে আপনি সাবধানে থাকবেন। দেখা হবে আবার। অনেক রাত হয়েছে, অনেক কাজ বাকি। আসি। নিলয় মেহরাব সাহেবের সিক্রেট রুম থেকে বের হয়। সাধারণ ড্রেস পরা নিলয় মেইন দরজা দিয়ে বের হচ্ছিল। উপরের ব্যালকনিতে নেহা ডার্ক কিলারের কেস নিয়ে ঘাটাঘাটি করতে করতে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে, হাতে একটা কফির মগ। নেহার ব্যালকনি থেকে আকাশটা বেশ ভালো মতোই দেখা যায়। নেহা আকাশের দিকে তাকাতে গিয়ে হঠাৎ নিচের দিকে চোখ চলে যায় ওর। পরিচিত একজন লোককে এখানে দেখে কেমন নিঃশব্দে বের হয়ে যাচ্ছে। নেহা শব্দ করে ডাকলো, ওই কে ওখানে? দাঁড়া বলছি। নিলয় উপরের দিকে তাকায় না, তবে বুঝতে পারে নেহা তাকে দেখে ফেলেছে। নিলয় দ্রুত লুকিয়ে যায়, তবে এমন জায়গাতে লুকায় যেন নেহা এসে তাকে দেখতে পায়। নেহা দ্রুত নিচে চলে আসে। নেহা এসে আশেপাশে তাকায়। নিলয়কে লাল জবা ফুল গাছের নিচে দাঁড়িয়ে আছে খাপটি মেরে। নেহা পেছন থেকে নিলয়কে পাকড়াও করলো, চুলগুলো টেনে ধরে সামনে আসতেই বলে, ওই কে রে তুই? নেহা অবাক হয়। আলতো মুখ আনতেই দেখতে পায় এটা নিলয়। নেহা তাড়াতাড়ি বলে, ওই ওই এটা কে? তুমি? নিলয় মানে তুমি কি করো এখানে? ও বুঝেছি, তোমার মতলবটা কি। তোরে আমি প্রথমে ছাঁচড়া ভেবে ভুল করিনি। তুই তো বেটা আসলেই বজ্জাত। আমার বাড়িতে চুরি করতে চেয়েছিস, তোর খবর আছে। এসব করে বেড়াস তাই না? এখন বুঝতে পারছি তুই কেন সেদিন ওই নির্জন রাস্তায় গিয়েছিলি।
ডার্কলেট তোকে দেখে আমার দায়িত্ব দেয়। তুই তো শয়তান। উফ, এবার একটু শ্বাস নেন ম্যাম। আসলে আমি এসেছিলাম চাঁদ দেখতে, দূর থেকে দেখতে পাচ্ছিলাম না বলে বাড়ির ভিতরে এসেছি। আমি কি করব? মানে কিসের চাঁদ? আকাশের দিকে তাকা, দেখ চাঁদ আছে সেখানে। সেটা তোর বাড়ি থেকেও দেখতে পারতি। এখানে আসছিস কেন? কি চুরি করেছিস বল আগে। হ্যাঁ, আমার বাড়ি থেকে তো আকাশের চাঁদ দেখা যায়, কিন্তু সেটা তো আকাশের চাঁদ, আমার চাঁদ না। আমার চাঁদ কি আকাশে থাকে? মানে ওই ঠিক করে বল, নাহলে তোকে আমি জেলে থানাতে নিয়ে যাবো বলছি। কিন্তু হ্যাঁ, এত রাতে একজন ভদ্রলোকের বাড়িতে কিভাবে এলি? সিকিউরিটিরা কোথায়? চুরি তো ভালোই দক্ষতা দেখছি। আকাশের চাঁদ আকাশে থাকে, আর আমার চাঁদ থাকে এই বাড়িতে। আমি তাকে দেখতে এসেছি। আমার চাঁদটা হলেন আপনি, যেটা দেখতে কাছে আসতে হয়। আর আমি আমার চাঁদকে দেখতে যদি চোরও সাজতে হয়, তাহলে সেটার অপবাদ আমি মাথা পেতে নেব। নেহা এবার চুপ হয়ে যায়। নেহা কি বলবে ভেবে পাচ্ছে না। নেহার বুঝতে বাকি নেই নিলয় কি বোঝাতে চেয়েছে। নেহা নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলোতে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, দুজন দুজনকে দেখছে। নিলয় ফিসফিস করে বলল, আসলে সত্যি কথা বলি, আমি তোমাকে দেখতে এসেছিলাম। খুঁজে পাচ্ছিলাম না বলে চলে যাচ্ছিলাম। তোমাকে রাগী লুকে দেখতে পেঁচার মতো লাগে, এজন্য লুকিয়ে দেখলে তোমার হাসি হাসি মুখটা দেখতে পারবো বলে চলে এসেছি। এখন কি তুমি আমাকে শাস্তি দিবে বলো? তবে শাস্তি স্বরূপ আমি তোমার কাঠ গড়াতে রোজ একবার যেতে চাই, যেন আমি তোমায় সামনে থেকে তোমাকে দেখতে পারি। নিলয় কথাটা বলে নেহার থেকে সরে আসে। তারপর দূরে এসে মুচকে হেসে বলে, ওই আকাশের চাঁদ জানুক, ছ্যাঁচড়া ছেলেটার একটা চাঁদ আছে, আর সে তারই প্রেমে পড়েছে। শাস্তির জন্য অপেক্ষাতে রইলাম ম্যাম। নিলয় দ্রুত চলে আসে সেখান থেকে। নেহা অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম নেহার রাগ ও অহংকার জিদ যেন কোথায় হারিয়ে গেছে। নেহা হাসতে থাকে, মনে মনে বলে, এমন দুঃসাহস ছেলেকেই তো লাগবে আমার। নিলয় চলে যাওয়ার পর মেহরাব সাহেব আগের চেয়ারে এসে বসেছে। নিলয়ের সবকিছু মেহরাব সাহেবের কাছে ভিডিও করা আছে। মেহরাব সাহেব অনেক দ্রুত একজন মানুষ। নেহাকে সে মারতে চায়, তার কারণ নেহা আদালতের সব ড্রাগস বিজনেসদের ওপেন ফায়ারের অর্ডার দিয়েছে। পুলিশ যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। মেহরাব সাহেব একজন অন্ধকার জগতের টপ ড্রাগস বিজনেসের ম্যান, তার আর আলোর জগতের মুখোশধারী একজন এমপি সে নামে। সবার সামনে নিরীহ যেন একজন মানুষ, তবে অন্ধকার জগতে সে খুবই ভয়ঙ্কর, কারণ তার নিজের বিজনেসের জন্য তারই জজ হওয়া মেয়েকে মারার জন্য নিলয়কেই এনেছে। যদিও নিলয়কে দিয়ে মেহরাব সাহেব দুটো কাজ করাতে চাচ্ছে, একটা হলো প্রধানমন্ত্রী হওয়া, আর একটা হলো নিজের মেয়েকে তার রাস্তা থেকে সরিয়ে ফেলা। কিন্তু নিলয়ের এই কাজ শেষ হলে নিলয় তো আবার চলে যাবে, তখন ঝামেলা হলে কে দেখবে মেহরাবকে? সেজন্যই উনি নিলয়ের সব কাজ ভিডিও করে রাখছে, যাতে করে আগামীতে কাজে লাগে। কিন্তু নিলয়কে কি সহজেই ধরে রাখা যাবে? এর জন্য যদি জনগণ তার সব তথ্য পেয়ে যায়, তখন সব দোষ নিলয়ের উপরে চাপিয়ে দেবে বলে প্ল্যান করেছে। নেহা তার গাড়ির কাছে আসলো। আজকে ওর আদালতে যেতে হবে। গাড়ির দরজা খুলতেই সে একটা পেন ড্রাইভ আর একটা চিঠি দেখতে পায়। নেহা গাড়ির ভেতরে বসে পড়ে। চিঠিটা সে মেলে ধরলো। সেখানে লেখা, আমরা যা দেখি তা হয়তো সহজ মনে হলেও সবকিছু সহজ নয়। আপনি যেমন সূর্যকে সকাল হলেই দেখতে পারেন, তেমনি জীবনে কিছু জিনিস হুট করে দেখতে পেলে কি করবেন? ধরেন আপনি, আমি, অন্যরা লাশ হয়ে পড়ে রইল রাস্তায়, দেখার কেউ নেই, তখন শিয়াল নয়তো কুকুর এসে লাশ টেনে নিয়ে যাবে নির্জনতায়। আপনি সাবধানে থাকবেন। চিঠিতে আর কিছু লেখা নেই। চিঠিটা অনেক ভয়ঙ্কর ছিল। এরকম কিছু হবে নেহা কখনো ভাবেনি। কে রাখলো চিঠি? আর পেন ড্রাইভে কি আছে? নেহা তার ল্যাপটপ ওপেন করে পেন ড্রাইভ ল্যাপটপে লাগিয়ে নেহা দেখতে থাকে। সেখানে একটি ভিডিও। নেহা ওপেন করে ভিডিওটা সে দেখে মেহরাব সাহেব একজনকে চিৎকার করে বলছে, আমি নেহাকে মারতে দেখতে চাই। নেহা কেন এখনো বেঁচে আছে? তোদের এত এত টাকা দিয়েছি, কেন?
ডার্ক কিলার সহ নেহাকে মেরে ফেলবি? নেহা শকড হয়ে যায়। কি বলবে বা কি করবে সে বুঝতে পারছে না। তার মানে ডার্ক কিলার সহ নেহা বিপদে, কিন্তু মেহরাব সাহেব তো ওর নিজের বাবা, তাহলে তাকে কেন মারবে? নেহা আর কিছু দেখতে পারে না, মাথাটা ওর চক্কর দিতে শুরু করে। নিজের বাবা তাকে নিজেই মারতে চাইছে, এটা ভেবেই নেহার গা যেন শিউরে উঠতে থাকে। নেহা সব কিছু রেখে দেয়, গাড়ি চলছে তার গতিতে। নেহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ রাস্তার একপাশে নিলয় আর একটা পিচ্চি মেয়েকে বসে থাকতে দেখে সে। নেহা গাড়িটা ব্রেক করে ওদের সামনে। নিলয় রিয়াকে নিয়ে বসেছিল, দুজনে বসে বাদাম চেবাচ্ছিল। হঠাৎ ওদের সামনে নেহার গাড়ি থামতে দেখে নিলয় অবাক হয়। নেহা গাড়ির দরজা খুলে বাহিরে আসলো। ম্যাম, আপনি এখানে? কি করছো তুমি এখানে? আর এই মেয়েটাকে? ও আমার বোন। বাহ, তোমার বোন দেখতে তো অনেক মিষ্টি। কি নাম তোমার? নিলয় অবাক হয়। অহংকারী মেয়ে, তার উপর বড় লোক ঘরের একমাত্র মেয়ে, সে কিনা দেশের একমাত্র পরিচিত জজ। সে নিজ থেকে এসে নিলয়ের সাথে কথা বলছে। নিলয়ের বিষয়টা হজম হয়নি। নিলয় নেহার কাছে প্রশ্ন করলো, কি ব্যাপার ম্যাম, আপনি ঠিক আছেন? ঠিক আছে। মনে হয় চিন্তিত। তা না হলে বিশিষ্ট জজ সাহেবা, বড় লোকের দুলালি, আজ হঠাৎ এভাবে মাটিতে কোনো সিকিউরিটি ছাড়াই নামলেন যে? আসলে ভাবলাম অনেক, মানুষের এত অহংকার করে কি হবে? যদি মরে যায়, সুন্দর দেহ তো মাটিতেই পড়ে থাকবে। বাপরে, আজ হঠাৎ এত দার্শনিকদের মতো কথা বলছেন। চলো নিলয়, কোথাও ঘুরতে যায়। কোথায় যাবেন? আর আমার সাথে ঘুরবেন? কিন্তু সাথে তো আমার বোন আছে, আর তাছাড়া আপনার সিকিউরিটিরা তো আছে সাথে। সমস্যা নেই, চলো যাই। সিকিউরিটি কেউ থাকবে না, চলো উঠি। নেহা নিলয় আর রিয়াকে নিয়ে গাড়িতে উঠলো। দুজনে বসলো গাড়ির ভিতরে। নিলয় বুঝতে পারছে না নেহা কি হয়েছে, মেয়েটাকে আজ বেশ চিন্তিত দেখাচ্ছে। হঠাৎ নিলয়ের ওই চিঠিটার দিকে চোখ চলে যায়। নিলয় সেটা হাতে নিয়ে বলে, এটা কি কোনো কিছু লেখা নাকি? ওটা নিও না। না থাকটাও, বাট আমি না ওটা লেখা বুঝতে পারছি না। আমি কি পড়তে পারি? হ্যাঁ, পড়ো। পুরো লেখাটা নিলয় একবার পড়লো। নেহা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। নেহাকে নিলয় বলল, চিঠিটা পড়ে যা বুঝলাম, তোমাকে কেউ সতর্ক করছে। তোমার সামনে বিপদ হতে পারে। হয়তো তোমার খুব কাছের কেউ তোমার শত্রু হিসেবে সামনে আসতে যাচ্ছে। আমি জানি সে কে, আর এটাও জানি সে কি করতে চায়। তুমি জানো, তাহলে তাকে কিছু বলছো না কেন? কি বলো বলো, এখানে রাখি, চলো সামনে ফুচকার দোকান, চলো ফুচকা খাই। নিলয় কিছু বলল না। গাড়ি থেকে নামলো ওরা তিনজন। নেহা আর রিয়া ব্রিজের উপরে এসে বসলো। নিলয়কে বলে ফুচকা আনতে। নিলয় ফুচকা আনতে চলে যায়। নেহা রিয়াকে প্রশ্ন করে, নিলয় তোমাকে আমার অনেক আদর করে, তাই না? হ্যাঁ, আমাকে অনেক আদর করে। ও আমার ভাইয়া হয়, আবার বন্ধুও হয়। সেটা কি রকম? ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। আমি যখন দোকান থেকে রুটি কিনে ফিরছিলাম, রাস্তার পাশে বসে খাবো, তখন অনেকগুলো কুকুর এসে ঘিরে ধরে। অন্য মানুষরা আমাকে দেখতেও আসেনি। কান্না করছিলাম, কুকুরগুলো আমার থেকে রুটি কেড়ে খাচ্ছিল। আমি একদিন ধরে না খেয়েছিলাম। মা আমাকে অনেক মারতো। মায়ের সাথে আসা আঙ্কেলরাও আমাকে মারতো। মা আমার জন্য রান্না করতো না। আমি দোকান থেকে রুটি চেয়ে বসে খাচ্ছিলাম, কুকুর এসে আমাকে ধরে। তখন ভাইয়া এসে আমাকে বাঁচায়। তারপর ও আমার বন্ধু হয়। জানো, আমার না আর কোনো বন্ধু নেই। কেন নেই? স্কুলে পড়ো না? হ্যাঁ, পড়ি তো, কিন্তু কেউ আমার বন্ধু হয় না। তুমি কি আমার বন্ধু হবা? হ্যাঁ হব তো, কেন হব না? আমার মায়ের কথা শুনেও বন্ধু হবা? হ্যাঁ, তো তোমার মা কি করেছে? ওরা বলে আমার মা অনেক বাজে, আঙ্কেলদের সাথে রুমের মধ্যে শুয়ে থাকে, তাই কেউ আমার বন্ধু হয় না। বলে না, তুমি আমার বন্ধু হবা?
নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এতটুকু মেয়ের কথা শুনে। দুনিয়াটা কতটা ভয়ঙ্কর। সে ছোট্ট থাকাতেই রাগী, কাউকে কখনো ছেড়ে কথা বলতো না, অপমান করত, অহংকার করত, কাউকে ছাড় দিত না, সহানুভূতি দেখাতো না। রিয়াকে সে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। ঠিক তখনই কতগুলো ছেলে বাইক নিয়ে নিহাদের সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলোর মধ্যে লিডার গোছের ছেলেটার নাম ফাহিম। ফাহিম নেহাকে বলে, হ্যালো জজ সাহেবা, হাউ আর ইউ? কে আপনি? আপাতত আমি আপনার যমদূত, চলেন আমার সাথে। আমি কেন যাবো আপনার সাথে? আর আপনি এভাবে কথা বলছেন কেন? আপনাকে মারার জন্য কন্ট্রাক্ট পেয়েছি, তাই সাহসটা তো দেখাতেই হবে। নিলয়? নেহা জোরে নিলয়কে ডাক দেয়। ফুচকা বানাতে লেট হচ্ছিল। নিলয় ঘুরে তাকায়, দেখে নেহাদের সামনে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। নিলয় ফোন বের করে অর্কদের ফোন করলো, তারপর দৌড়ে ছেলেগুলোর সামনে আসে। নিলয় বলে, তোরা কারা? এখানে এসে ঝামেলা করছিস কেন? তুই কে রে? ও বুঝেছি, জজ সাহেবার হিরো নাকি? বাহ, ভালোই তো হয়েছে। দেখ, তোরা এখান থেকে যা। নেহা, এদিকে আসো। নেহা কোথাও যাবে না, নেহা আমাদের সাথে যাবে। নেহাকে ছেড়ে দে। ওই মালটাকে দেখ, আমি নেহাকে গাড়ি তুলছি। ফাহিমের কথা মতো কয়েকটা ছেলে নীলার দিকে এগিয়ে আসতে থাকে। ফাহিম নেহার দিকে আসতে থাকে। রিয়ার সামনে এসে দাঁড়ায়, দু হাত মেলে দিয়ে বলে, ওই পচা লোক, তোমরা আমার বন্ধুর কাছে আসবা না, না হলে কিন্তু তোমাদের কামড় দিব, বলে দিলাম। তোমরা অনেক পচা, আমার বন্ধু ভয় পাচ্ছে তো, চলে যাও বলছি, চলে যাও। রিয়ার কথা শুনে ফাহিম হাসে। ফাহিম এগিয়ে এসে রিয়ার সামনে বসে, আলতো করে রিয়ার গালে হাত বুলিয়ে বলে, তোমার আন্টিকে ছেড়ে দেবো বাচ্চা? হ্যাঁ। সে ভয় পাচ্ছে, তুমি পাচ্ছ না? না, আমি ভয় পাই না, আমার বন্ধুর কাছে যাবে না তোমরা। আচ্ছা, যাব না। ফাহিম কথাটা বলেই রিয়াকে একটা কুশে চড় দেয়। রিয়া চড় খেয়ে অন্যদিকে ঘুরে রাস্তার উপরে মুখ থুবড়ে পড়ে। রিয়ার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। শক্ত রোদের চোটে গরম হয়ে গেছে ব্রিজ। ব্রিজের উপরে আছড়ে পড়ছে রিয়া, চোখ দিয়ে ওর পানি গড়িয়ে পড়ছে। রিয়া কথা বলতে পারছে না। নিলয় রিয়ার দিকে তাকিয়ে যেন ফ্রিস্ট হয়ে যায়। হঠাৎ পেছন থেকে নিলয়কে একটা ছেলে এসে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দেয়। নিলয়ে পড়ে যায় ব্রিজের উপরে। নেহার চোখের সামনে নিলয় আর রিয়ার এমন পরিণতি দেখে সে যেন নিস্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিছু সময় পর নেহার হুঁশ আসে। চিৎকার করে নিলয় আর রিয়াকে ডাকতে থাকে, কিন্তু দুজনই পড়ে আছে নিচে। ফাহিম এসে নেহার গালে কষে চড় দেয়, তারপর নেহার মুখে টেপ লাগিয়ে দেয়, হাত দুটো বেঁধে দেয়। তার মাথার উপর দিয়ে একটা কালো কাপড় পরিয়ে নেহাকে ওরা নিয়ে চলে আসে। নিলয়ের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে অনেক। তারপর নেহাকে নিয়ে ওরা একটা ব্রিজের নিচে আসলো। ব্রিজটা অনেকটা পুরাতন, 1/2 কিলোমিটার ব্রিজ, তবে এখন পরিত্যক্ত হয়ে আছে। এখান দিয়ে কেউ আসা যাওয়া করে না। নদীটা এদিক দিয়ে ভরাট হয়ে এখন আর পানি আসে না। ব্রিজের নিচ দিয়ে নেহাকে এখানে এনে রেখেছে ওরা। ওদিকে ফাহিমরা নেহাকে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই অর্করা নীলার কাছে চলে আসে। নিলয়ের মুখের পানি দিয়ে জ্ঞান ফেরায়। রিয়ার কাছে আসে নিলয়, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। অর্ক, এরা কারা ছিল? আমাকে খোঁজ এনে দে। আন্ডারওয়ার্ল্ডের সব গ্যাংদের এক জায়গাতে দেখতে চাই আমি। কে ছিল এরা? কে পাঠিয়েছে সেটা আমি জানি, কিন্তু এরা কারা ছিল আর কোথায় আছে খুঁজে বের কর। ভাই, তোমার আগের হাসপাতালে যেতে হবে। চুপ থাক, আগে ওদেরকে চাই আমার। অর্করা চলে যায়। নিলয় বাইক নিয়ে বাড়িতে আসে। নিলয়ের কাছে রিয়াকে দেখতে পায় না রিয়ার মা। নিলয়ের মাথায় ব্যান্ডেজ করা আছে। রিয়া সুস্থ, তবে কথা বলতে পারছে না। নিলয় রিয়ার মাকে বলে, আন্টি, আপনি আজকে সবকিছু গুছিয়ে রাখেন। এই শহর ছেড়ে আমরা চলে যাব আজ অনেক দূরে।
কিন্তু আমার মেয়ে কোথায়? সে আছে আর সে আমার সাথেই থাকবে। আমরা একসাথে থাকবো। কিন্তু তোমার মাথায় কি হয়েছে? এখনো রক্ত পড়ছে। কি হয়েছে তোমার, বলো? কিছু হয়নি, শুধু একজন বুনো কুকুরকে রক্তের স্বাদ কেমন তা বোঝাতে যাচ্ছি। আপনি রেডি থাকেন। নিলয় কথাগুলো বলেই নিজের রুমে চলে আসে। নিজের গা থেকে সাধারণ পোশাক খুলে নিল ও। কালো হেড, কালো কোট, ফুট তোলা টুপি, হাতে কালো মোজা, কালো জুতো, আর জুতোর ফাঁকে একটি পিস্তল। নিলয় রাতের অপেক্ষা করছে। অনেক কিছুই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে ওর। কি কি করতে হবে নিলয় জানে। এত কিছু হলো এখনো মেহরাব সাহেব তাকে কল করলো না। নিলয় সবটাই বুঝতে পারছে এসব কেন হয়েছে। নিলয় মুচকে হাসতে থাকে। নিলয় ফোন দেয় আইন বিভাগের মন্ত্রীকে। তারপর নেহা জ্ঞান ফিরেছে। তাকিয়ে দেখে সামনে কতগুলো লোক বসে আছে। পরিচিত একটা মুখ দেখতে পাচ্ছে নেহা, আর সে হলো মেহরাব সাহেব। নেহার মুখ তখনও টেপ দিয়ে আটকানো। নেহার হাত চেয়ারে দড়ি দিয়ে বাঁধা আছে। নেহা চারপাশে তাকায়। চারপাশে নেহাকে অনেক ছেলে হাতে অস্ত্র নিয়ে ঘিরে রেখেছে। নেহা করছে। মেহরাব সাহেব একটা ছেলেকে বলে, ওই সুজন, নেহার মুখ থেকে টেপটা খুলে দে। সে কি বলতে চায় শুনি। মেহরাব সাহেবের কথা শুনে একটা ছেলে এগিয়ে আসে। নেহার মুখের উপর থেকে টেপ সরিয়ে দেয়। নেহা জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। অবাক দৃষ্টিতে সামনের চেয়ারে বসা তার বাবার দিকে তাকায় নেহা। নেহা বলে, বাবা তুমি এখানে? ওরা তোমার মেয়েকে মেরে ফেলবে। আমাকে প্লিজ বাঁচাও। তুমি ওদেরকে কিছু বলছো না কেন? ওরা আমাকে মেরে ফেলবে। ধুর পাগলি মেয়ে, ওরা কেন তোকে মারবে? আমি তো তোকে মারবো। মানে তুমি আমাকে মারবে মানে? কি বলবো তুমি এসব? আরে বুঝলি না কথা? তুই এত বুদ্ধিমতী হয়ে আমার কথা বুঝিস না, তাহলে আর কে বুঝবে? আইন নিয়ে পড়েও যদি আমার কথা বুঝিস না, তাহলে এত কষ্ট করে পড়িয়ে কি হলো? তুমি আমার সাথে মজা করছো? পৃথিবীতে সবাই মজা করতেই জন্মগ্রহণ করে, কারণ পৃথিবীটা গোল। এটা সামান্য মুহূর্তের একটা বিষয়। এখানে আকাশের কালো মেঘে বৃষ্টি হয়, আবার মানুষের রক্তের বৃষ্টিও শুরু হয়। ওহ, তার মানে সত্যি তুমি আমাকে মারতে চাও? ইয়েস, আই ওয়ান্ট টু কিল ইউ। কিন্তু কেন? আমি কি করেছি তোমাকে? মেহরাব সাহেব রেগে গিয়েছে। চেয়ার থেকে উঠে আসে নেহার কাছে। নেহার গাল চেপে ধরে বলে, তোর জন্য আমি আমার বিজনেস বড় করতে পারছি না। তোর একটা সিদ্ধান্তে আমার সব লোক মারা যাচ্ছে। আমি কেন তোকে বাঁচিয়ে রাখবো? আমি কি তোমার কেউ না? তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি কখনো তোকে ভালোবাসিনি। বেসেছি, তবে আমার বিজনেসের থেকে কম, বেশি না। আমার কাছে বিজনেস বড় কথা। নেহা আহত হয়। মনের দিক দিয়ে চোখ দিয়ে ওর পানি গড়িয়ে পড়ছে। তারপর নেহা তার বাবার কথা শুনে নিজেকে সামলাতে পারছে না। মেহরাব সাহেবকে অনেক ভয়ঙ্কর লাগছে। আর লাগবেই বাই না কেন, নিজের মেয়েকে মারতে নিজেই লোক ভাড়া করেছে, নিজেই এসেছে মারতে। নেহা চুপচাপ বসে আছে। বেশ কিছু সময় পর প্রশ্ন করলো, কেন মারতে চাও আমাকে? এই যে তোর বাবার এত এত টাকা সম্পত্তি কেন আছে জানিস? কেন আছে? কারণ আমি ড্রাগসের বিজনেস করি। বাংলাদেশে যত ড্রাগস সাপ্লাই হয় সবটা আমার মাধ্যমে। আর তুই আস্তে আস্তে আমার বিজনেসের উপরে নজর দিয়ে সব কিছু শেষ করে দিচ্ছিস। শুভর ভাইকে মারার রায় দিয়েছিলি। যারা ড্রাগস বিজনেস করে তাদের খুঁজে খুঁজে মারার নির্দেশ দিয়েছিলি। আমি ধরা পড়তে চাইনি। আমি বিজনেসের জন্য সব করতে পারি, কিন্তু কারোর সাথে আপোষ করতে পারবো না। ও, তার মানে আমাকে মারার জন্য শুভকে তুমিই পাঠিয়েছিলে, কিন্তু সেখানে ডার্ক কিলার চলে এসেছিল। আমাকে মারতে পারিনি ও। ডার্ক কিলারকেও তোকে মারার জন্য আমি পাঠিয়েছিলাম। আমার রাস্তা থেকে সরানোর জন্যই ডার্ক কিলারকে আমি এনেছি এই শহরে। আমি মন্ত্রী হতে চেয়েছিলাম, কিন্তু সে এসে তোকেই পছন্দ করে ফেলল। এটা তো মানা যায় না। আমি তাকে আর তোকে এখন মারতে চাই। আমাকে ডার্ক কিলার ভালোবাসে, কিন্তু কিভাবে? আমি জানি সেটা। ডার্ক কিলারের উপর নজর রেখেছিলাম আমি। সে তোকে ভালোবাসে, তবে আমি সেটা হতে দিব না। তার মানে সেদিন আমি ফেরার পরও তুমি আমার কথা জানতে চাওনি, আমি কেমন আছি জিজ্ঞাসাও করোনি? হুম,
সো অনেক কথা হলো, তোকে এবার মরতে হবে নেহা। ওই পিস্তলটা দে আমার। নেহা মরলে আমার আর কোনো চিন্তা নেই। মেহরাব সাহেব নেহার দিকে এগিয়ে আসে। পিস্তলটা নেহার কপাল সোজা ঠেকিয়ে ট্রিগারে যখন চাপ দিতে যাবে তখনই সাদা ধোঁয়ায় গ্যাস বোমা এসে মেহরাব সাহেবের পায়ের কাছে পড়ল। কয়েক সেকেন্ডের ভিতরেই পুরো জায়গাটা তখন সাদা ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে। কিছু সময় পর ধোঁয়াগুলো যখন সরে যেতে থাকে তখন দেখে নেহার পাশে নীলয় চেয়ার নিয়ে বসে আছে। তবে নীলয়ের মুখে কালো মাস্ক পরে হাতে একটা পিস্তল নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে সে। নীলয়কে দেখে সবাই ভয় পায়। মাস্কের আড়ালে নীলয়কে অনেকে না চিনলেও মাস্ক পরিহিত ডার্ক কিলারকে সবাই চিনে। নীলয়কে দেখে ভয় আটকে ওঠে ফাহিমরা। মেহরাব সাহেব বলে, আরে ডার্ক কিলার, চলে এসেছো? এত লেট? ভাবছিলাম আরো আগে আসবা, কিন্তু অনেক দেরি করলে যে। মেহরাব সাহেব, একটা শিয়াল একটা হিংস্র বাঘের মধ্যে মিল কখনোই জানেন? বাঘ শিকার করে আর শিয়াল সেই শিকারে পড়ে থাকা অংশ খেয়ে বেঁচে থাকে। আপনি অনেক বুদ্ধিমান জানেন, তবে আপনাকে একটা নিউজ দেওয়ার আছে। সেটা না হয় একটু পরে দেব, কিন্তু আমার ফাহিমকে চাই। আপনার সাথে আমার শত্রুতা নেই, কিন্তু আমি ফাহিমকে মারতে চাই। সে রিয়াকে মারছে, ওর হাত দুটো কেটে ফেলে দিতে চাই। তারপর সোজা এখান থেকে নেহাকে নিয়ে চলে যাব। কিন্তু সেটা তো হবে না বস। নেহাকে তো কোথায় নিয়ে যেতে পারবি না। নেহাকে তো মরতেই হবে। মেহরাব সাহেব, আপনি ভুল করেছেন। আমি তো বললাম আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, তো আমি চাই না আপনার সাথে আমার কোনো ঝামেলা হোক। তুই একা এসেছিস, আমি চাইলে তোকে 1 মিনিটেই মেরে ফেলতে পারি। আচ্ছা। নীলয় উঠে দাঁড়ায়, নেহার হাতে বাঁধন খুলতে থাকে। ঠিক তখনই একটা ছেলে নীলয়কে এসে বাধা দেয়। নীলয় তার হাতে থাকা পিস্তল দিয়ে সে ছেলেটাকে বুকে গুলি করে। ছেলেটা ছিটকে গিয়ে পড়ে। মেহরাব সাহেব নীলয়ের দিকে গুলি চালায়। নীলয়ের কাঁধে যে লাগে গুলি, নীলয় পড়ে যায় মাটিতে। নীলয়ের কাছে আসে মেহরাব সাহেব, নীলয়কে বলে, শালা, তোকে এত টাকা খরচ করে আমি আনলাম, আর তুই কেনা আমার সাথেই বেইমানি করিস? মেহরাব সাহেব, বেইমানি তো আপনি করছেন, তবে আগে থেকেই আপনার সাথে বেইমানি হয়েছে। মানে? হি 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 হি। নীলয় শব্দ করে হাসে। মেহরাব সাহেব অনেক রেগে যান। নীলয়কে সোজা করে বসালে নীলয়ের মুখে পিস্তলের পেছনের অংশ দিয়ে জোরে বাড়ি দেয়। নীলয় আরো জোরে হাসতে থাকে। মেহরাব সাহেব রাগে নীলয়ের মুখ থেকে মাস্ক টেনে খুলে ফেলেন। কিন্তু এটা তো নীলয় না। তাহলে নীলয় কোথায়? তুই কে? এখানে কি করছিস? তুই তো ডার্ক কিলার না? হা 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 হা। এটাকে মাইন্ড গেম বলে মেহরাব সাহেব, নিলয় ভাইয়ের মাইন্ড গেম। তাহলে নিলয় কোথায়? ঠিক তখনই নীলয় সবার সামনে এসে বলে, হ্যালো মেহরাব সাহেব, আমাকে খুঁজছেন? মেহরাব সাহেব সোজা হয়ে তাকায় সামনের দিকে। নীলয় দাঁড়িয়ে আছে। নেহা নীলয়কে দেখে অবাক হয়। নীলয়ের মাথায় ব্যান্ডেজ লাগানো, স্বাভাবিক ড্রেস পরা আছে। নীলয় এসে বসলো একটা চেয়ারে। মেহরাব সাহেবের দিকে তাকিয়ে নীলয় বলল, ডার্ক কিলার আমি, কিন্তু আমি না। মানে? এই শহরে ডার্ক কিলার বলে নতুন যে ব্যক্তিকে সামনে আনা হয়েছিল সে হলো মেহরাব সাহেবের লোক। মানে মেহরাব সাহেব আগে কখনোই ডার্ক কিলারকে দেখেনি। তাহলে তুই কে? আমি ডার্ক কিলার, আবার ডার্ক কিলার না। উফ, কনফিউশন করিস না, না হলে তোদের সব কটাকে আমি মেরে ফেলবো। আচ্ছা, সবটা প্রথম থেকে বলি। আমি হলাম সহকারী আইন প্রতিমন্ত্রী, নতুন জয়েন হয়েছিলাম। কিন্তু আমি মন্ত্রী হওয়ার আগে ছিলাম একজন গোয়েন্দা। মিস নেহা যখন আদালতে ঘোষণা করে ড্রাগস লিডারদের মেরে ফেলতে, পুলিশেরা সেটাই করত। কিন্তু তারপরও ড্রাগসের বিজনেস এতটুকু কম ছিল না। সেজন্য আমি সহ আমার সব টিম মেম্বার্সরা মিলে একটা প্ল্যান সাজাই। আমরা সরাসরি ড্রাগস বিজনেসের মালিককে খুঁজে বের করব। আমাদের প্ল্যানের অনেকটা এগিয়ে যায়। ছোট ছোট লিডারদের ধরতে ধরতে একটা সময় জানতে পারি এদেশে একজন ড্রাগস ডিলার আছে, যে কিনা সরাসরি দেশের বাইরে থেকে ড্রাগস আনে। আর সেই একজনকে দেশের বাইরে থেকে লোক আনছে। তার নাম ডার্ক কিলার।
সে ছিল আমেরিকান। আমরা তাকে ধরে ফেলি, তাকে আমাদের টিম মেরেও ফেলে। তার থেকে মেহরাব সাহেবের সব ডিটেলস আমরা বের করি। আমি নিজেই তখন হয়ে যাই ডার্ক কিলার। ঘটনা এখানেই শেষ নয়, ডার্ক কিলার হয়ে মেহরাব সাহেবের কাছে আসি। দেশের নাম করা জজ হলেন নেহা, তো নেহার উপরেও আমরা নজর রাখি, কারণ আপনি নিজেই নেহাকে মারার প্ল্যান আমার সাথেই করেছিলেন। এবার নিশ্চয়ই নেহা তুমি বুঝতে পারছো সেদিন আমি শুভর থেকে বাঁচানোর পর পুলিশ কেন এসেছিল, আর তুমি ডার্ক কিলারকে মারার ঘোষণা করার পরও কেন পুলিশ আমাকে সার্চ করছিল। ডার্ক কিলারকে আমি নিজেই হয়ে মেহরাব সাহেবের সামনে আসি, যেন উনি আমাকে সবটা বিশ্বাস করে। তারপর সমস্ত প্ল্যান উনি আমাকে বলে, হলো তাই। আমি মেহরাব সাহেবের কাছে থেকে নেহাকে মারার অফার পাই। তাকে মন্ত্রী বানালে দেশে ড্রাগসের ব্যবহার অধিক মাত্রায় বেড়ে যাবে, সেজন্য আমি নেহার কাছে আসার চেষ্টা করি। কিন্তু নেহাকে যে আমি সত্যি সত্যি ভালোবাসবো বুঝতে পারিনি। নেহা, তোমাকে আমি সত্যি ভালোবাসি। কিন্তু তুমি এত কিছু জানার পরও আমাকে কেন বলনি? আর তুমিই ডার্ক কিলার, আবার তুমিই ছদ্মবেশে পুলিশের আইন মন্ত্রী, সেটাও আমাকে কেন বলনি তুমি? আমি তো বলেছিলামই। তুমি যখন বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠেছিলা, দেখছিলে একটা চিঠি আর একটা পেন ড্রাইভ। ওগুলো তো আমি রেখেছিলাম যাতে তুমি সেগুলো দেখো, তোমার বাবার প্রতি ধারণা বদলায়। আমার প্ল্যান অনুসারে তোমার সাথে থাকার ইচ্ছে ছিল। তুমি নিজেই গাড়িতে করে আমাকে নিয়ে আসলে, সব কিছু ঠিক ছিল। কিন্তু মেহরাব সাহেব ফাহিমদের পাঠিয়েই সব ঝামেলা সৃষ্টি করে দিয়েছে। মেহরাব সাহেব সিগারেট চেনে যাচ্ছে। এত কিছু হলো তার সাথে, সে কিছুই বুঝতে পারলো না। নিজেকে বড্ড গাধা মনে হচ্ছে ওর, কিন্তু মেহরাব সাহেব অতটাও গাধা না। তিনি হঠাৎ শব্দ করে হাসলেন, উপরের দিকে সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিতে থাকে। মেহরাব সাহেবের হাসি শুনি নিলয় সেদিকে তাকায়। উনি বলে, কি বোকা আমি, নিজের কাছে নিজের শত্রুকে ডেকে এনেছিলাম। কিন্তু শিয়াল ধূর্তরতার সাথেই, কিন্তু বাঘের খাবার ছিনিয়ে নিয়েই খেয়ে থাকে। এতটাও বোকা আমি নই নিলয়। আচ্ছা, তা শুনি আপনার বুদ্ধিমত্তার গল্প। তুমি আমার হয়ে এ অবধি যা যা করেছো তার সব কিছুর ভিডিও আমার কাছে এখনো আছে। সেসব আমি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব, তখন তুমি বুঝবে আমি কি করতে পারি। মেহরাব সাহেব, আপনি অনেক বোকা, বুঝেছেন? এতটা বোকা বুদ্ধি নিয়ে এই মাস্তানি জগতে আসলেন কিভাবে? মানে? আপনি আমারটা ভিডিও করলেন। আপনি কি জানেন আমি আপনার সিক্রেট রুমেই ক্যামেরা লাগিয়ে রেখেছি, আর সেসব ফুটেজ এতক্ষণ সব মন্ত্রীদের কাছে চলেও গেছে। আপনি সেই রুমে বসে নেহাকে আজ মারবেন, ফাহিমের সাথে কন্ট্যাক্ট করলেন, সেসব আমি জানি। আর সেজন্যই তো নেহার সাথে আজ বের হলাম। মেহরাব সাহেব কিছু বলতে পারে না। নিলয় মেহরাব সাহেবকে একদম চুপ করিয়ে দিয়েছে। মেহরাব সাহেব কি বলবে বুঝতে পারে না। নিলয় নিচের দিকে তাকিয়ে বলে, অনেক বকবক হলো। এবার আমাকে যে পিছন থেকে মেরেছিল সে কোথায়? আমি কাউন্টডাউন করব 1 থেকে 5 পর্যন্ত। যদি সে না আসে তাহলে সবাইকে মেরে ফেলবো। নিলয় গুনতে শুরু করলো। নিলয়ের গোনা চলতে চলতে সবাই সবার দিকে একবার করে তাকাতে থাকে। 4 পর্যন্ত আসতেই ছেলেটার সামনে আসলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই মেহরাব সাহেব বলে, নিলয়, তোকে আমার লোকেরা ঘিরে রেখেছে। আমার একটা ইশারাতে তুই সহ এখানে থাকা বাকিরাও তোকে মেরে। মেহরাব সাহেব পুরো কথাটা শেষ করতে পারে না। একটা স্নাইপারের গুলি এসে নিলয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের কপালে এসে লাগে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব আবার বলে, নিলয়, এনাফ, বন্ধ করো, তা না হলে। মেহরাব আবার কথা শেষ করতে পারে না, তার আগে আবারও একটা গুলি উড়ে আসে, আর সেটা মেহরাব সাহেবের পাশে দাঁড়িয়ে থাকা একটা ছেলের বুকে লাগে। মেহরাব সাহেব বুঝতে পারে সে যতবার নিলয়কে হুমকি দেবে ততবারই এক একটা গুলি এসে ওনার লোকদের লাগবে, সবাই মারা যাবে। ফাহিম দ্রুত এসে নিলয়ের পা ধরলো। নিলয় ফাহিমের দিকে তাকায়। নিলয়ের সহকারী লোক হলেও নিলয়ের মতো হিংস্র আর কেউ নেই। নিলয় ফাহিমকে উপরে তোলে, ফাহিমের হাত ধরে বলে, এই হাত দিয়ে তুই রিয়া
আর নেহাকে মেরেছিলি, তাই না? ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি কখনো আর এমন করব না। আমি দেশেই থাকবো না, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। নেহা চোখ বন্ধ করো। নিলয়, ফাহিমকে ছেড়ে দে, না হলে এই পিস্তলের গুলি সবটা তোর পিঠের ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। চেয়ার। মেহরাব সাহেব কথাগুলো বলতেই নিলয় ঘুরে মেহরাব সাহেবের পায়ে গুলি করলো। নেহা চিৎকার করে ওঠে আর বাবার এমন অবস্থাতে নেহা কান্না করে দেয়। নেহা কিছু বলতে গিয়েও থেমে যেতে হয় ওর। নিলয় ফাহিমের হাত ধরে, একটা হাতুড়ি নিলয়ের দিকে মেঝেতে করে ছুঁড়ে দেওয়া হয়। গড়াতে গড়াতে নিলয়ের পায়ের কাছে আসে। নিলয় হাতুড়িটা হাতে নিয়ে ফাহিমের হাত ধরলো। টেবিলের কাছে আসে, টেবিলে ফাহিমের হাত রেখে সেই হাতের আঙুল গোছার উপরে জোরে জোরে বাড়ি দিতে শুরু করেন। ফাহিম চিৎকার করে উঠল, হাত ফেটে রক্ত বেরোচ্ছে। নিয়া এসব দেখতে পাচ্ছে না, চোখ বন্ধ করে সে চেয়ারে বসে আছে। নিলয় আসলেই অনেক ভয়ঙ্কর। নিলয় ফাহিমকে ইচ্ছা মতো হাতুড়ি দিয়ে মারতে থাকে। এরপর পুলিশ আসে সেখানে, নিলয়কে ফাহিমের কাছ থেকে টেনে আনে, কিন্তু নিলয়ের রাগ কমছেই না। মেয়েরা ফাহিমদের পুলিশ ধরে নিয়ে গেছে। নিলয় নেহাকে নিয়ে বাড়ির বাহিরে আসলো। রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুজন। নেহা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসোনি বা বাসবেও না। সত্যি কথা হলো, আমি গোয়েন্দা বিভাগের অফিসার, কিন্তু আমি ডার্ক কিলার। সমাজে যারা নিকৃষ্ট মানুষ আছে তাদের পুলিশ আইন যখন শাস্তি দিতে পারে না, তখন আমি তাদেরকে মারি। আমার সাথে লোকেরা সবাই র এজেন্ট, তারা সবাই সিক্রেটলি কাজ করে। যদি তোমার মনে হয় শাস্তি দিবা আমাকে, তাহলে দিতে পারো। নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে। নিলয় ভেবে নিয়েছে নেহা হয়তো এক্ষুনি চিৎকার করে বলবে, হ্যাঁ শাস্তি দিব। কিন্তু নিলয়কে অবাক করে দিয়ে নেহা নিলয়কে এসে জড়িয়ে ধরে। নিলয়ের বুকে মাথা রেখে নেহা বলে, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। হ্যাঁ, আমি শাস্তি দিতে চাই, তবে আমার বাবাকে। আমি নিজে তার বিরুদ্ধে আদালতে রায় লিখতে চাই। তুমি আমার পাশে থেকো নিলয়, আমি তোমার সাথেই থাকতে চাই সবসময়। কিন্তু মিস, আপনার যা অহংকার, আমার সাথে থাকতে হলে এসব চলবে না। কিন্তু এসব আমার লাগবে না, আমি শুধু তোমাকে চাই। নিলয় নেহাকে জড়িয়ে ধরে। দুজন একে অপরকে জড়িয়ে ধরে রাখে। নির্জন রাস্তাতে হঠাৎ সেখান দিয়ে একটা বাইক আসে। বাইকে তিনজন ছেলে। নিলয় আর নেহাকে এভাবে দেখে তিনজন নামে বাইক থেকে। নেহার দিকে তাকিয়ে বাজে কথা বলতে থাকে। কি মামা, নতুন আইটেম নাকি? একবার হবে নাকি? উফ, মেয়েটা কি জোস দেখতে রে। মামা, এত রাত্রে এখানে কি? আমাদের হেল্প লাগবে নাকি? ওই, তোরা মুখ সামলে কথা বল, নাহলে তোদের কিন্তু এখানেই মেরে ফেলবো। ইস, ফুলের কি কাটা রে, একটু শুয়ে দেখি। রাজীব এগিয়ে আসে, নেহার গালে আলতো করে স্পর্শ করবে। তখন নেহা সাথে সাথে নিলয়ের কোমর থেকে পিস্তল বের করে রাজীবদের দিকে ট্রিগার চেপে গুলি করে। ঘটনা এতটাই দ্রুত ঘটে যে বাকি দুজন অবাক ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। নিলয় বলে, হাই হাই জজ, মেয়েটা আজ খুন করলো। হ্যাঁ, ডার্ক কিলারের গার্লফ্রেন্ড আমি, দেখতে হবে না? আজ থেকে আমিও রাতে রাতারি তোমার সাথে বের হব। লাস্টে কি করা যায় বলো তো? বাপ রে, কি ডেঞ্জারাস তুমি। আচ্ছা তুমি চিন্তা করো না, চলো ওদের বাইক নিয়ে ঘুরতে যাই। চলো চলো। নেহা আর নিলয় বাইকে উঠলো। নেহা বসতেই নিলয় সিয়ামদের ফোন করে। রিয়ার মা আর রিয়ার কে একটা সেফ জায়গাতে বাড়ি ঠিক করে দিতে বলে। নেহাকে নিয়ে বাইক ট্যুরে চলে যায়। নিলয়ের সাথে নেহার বিয়ে হয়। নেহা বাসর ঘরে বসে আছে। বেশ কিছু সময় পর নিলয় বাসর ঘরে প্রবেশ করলো। নেহা চুপচাপ বাসর ঘরে বসে আছে নিলয়ের জন্য। নিলয় সে বিছানায় নেহার পাশে বসলো। নেহার মাথা থেকে ঘোমটা তুলতেই সে দেখতে পায় একটা ছেলে। নিলয় চমকে ওঠে। নেহা কি ছেলে হয়ে গেল, নাকি নিলয় কোনো ছেলেকে বিয়ে করেছে? নিলয় ছেলেটাকে কিছু কিছু বলতে যাবে, তার আগে ছেলেটা নিলয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। নিলয় ছিটকে পড়ে নিচে। ছেলেটা উঠে দাঁড়ালো, গা থেকে শাড়িটা খুললো, টি শার্ট আর প্যান্ট পরে দাঁড়ালো নিলয়ের সামনে। নিলয় যন্ত্রণা সহ করে প্রশ্ন করলো, কে তুই?
নেহার জায়গাতে তুই কি করছিস? নেহা কোথায়? নেহাকে আমি মেরে ফেলেছি। তোকে মারার জন্য আমি নেহার জায়গাতে এসেছি। নেহা তোর রুমে নেই। আর আমি কে জানিস? আমি হলাম নেহার সৎ ভাই। মেহরাবের আরেকটা পরিবার আছে। নেহাকে মেরেছি কেন জানিস? নেহার মা ছিল আমার ছোট মা। আমার বাবাকে তার মা বিয়ে করে। আমার বাবা নেহাদের জন্য আমার মাকে অবহেলা করত। মেহরাব কখনো আমাকে কষ্টে রাখেনি। তিনি বাবা হিসেবে শ্রেষ্ঠ। ইচ্ছে ছিল নেহা আর ওর পরিবারকে মারব, কিন্তু সেটা কখনো সম্ভব হচ্ছিল না। বাবা আমাকে তার সম্পত্তির অনেকটাই লিখে দিয়েছে, সেই জন্য তার প্রতিশোধ নিতে আমি এসেছি। আমার বাবাকে তুই মেরেছিস। তুই যতই আইনের লোক হোস না কেন, আমার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে এভাবে মরতে দিতে পারি না। আমার বাবার কবরের সামনে তোকে মারব। তোর শাস্তি হবে সেখানে। চল আমার সাথে। ওহ, তোকে আমার নামটাই বলতে ভুলে গেছি। আমার নাম জারিফ। মেহরাবের ছেলে আমি। জারিফ হলো মেহরাবের সৎ ছেলে। জারিফ মেহরাবকে ভালোবাসতো বাবা হিসেবে অনেক, কারণ জারিফ ওর মায়ের সাথে যেমনই করুক, জারিফ তার বাবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে। যেদিন শোনে মেহরাব মারা গিয়েছে, সেদিন থেকে জারিফ যেন পাগল হয়ে যায়, কারণ তার বাবা অনেক ভালোবাসতো, সেও ভালোবাসতো। কে মেরেছে সেটা পত্রিকা আর টিভিতে জানতে পারে জারিফ। তাই সেদিন সিদ্ধান্ত নেয় জারিফ নিলয়কে মেরে ফেলবে। ঘটনার 2 সপ্তাহ পর বিয়ে হয় নেহা আর নিলয়ের। নেহাকে তার রুম থেকে তুলে নিয়ে যায় জারিফের লোক, আর নেহার জায়গাতে জারিফ বসে নিলয়ের সাথে তার বাড়িতে আসে। মাথায় ঘোমটার কারণে কেউ দেখেনি। জারিফ, তুই ভুল করছিস। নেহাকে মেরে ফেলেছিস। তোকে আমি বাঁচতে দেব না। তোকে আমি মারবো। পিপিলিকার পাখা কেন গজায় জানিস? ওদের মরার জন্যই। সূর্য আলো দেয় ঠিকই, কিন্তু গাছের ছায়া সেই রোদের আলো থেকে আমাদেরকে রক্ষা করে। তোর জন্য তো কোনো ছায়াই নেই। তোকে বাঁচাবে কে? নিলয়। আমাকে এখানেই মেরে ফেল, না হলে তোকে যে কি করব সেটা নিজেও জানিস না তুই। নিলয়ের মুখে জারিফ একটা রুমাল চেপে ধরে। রুমালটা নিলয়ের নাকের কাছে আসতেই নিলয় জ্ঞান হারায়। তার মুখে অজ্ঞান করার মেডিসিন দিয়ে নিলয়কে সেখান থেকে টেনে বের করে নিলয়কে জারিফের গাড়িতে নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয়কে নিয়ে সোজা তার বাবার কবরস্থানে আনলো। কবরের পাশে নিলয়কে রাখে। জারিফের অনেকগুলো লোক চারপাশে দাঁড়িয়ে আছে। জারিফ তার বাবার কবরের রেলিং ধরে বলে, বাবা, চিন্তা করো না। তোমাকে যে মেরেছে তাকে আমি তুলে এনেছি। তাকে আমি আর বাঁচতে দেব না। তাকে মেরে ফেলবো আমি তোমার সামনে। নিলয়কে টেনে তোলা হয়। তার উপরে এত বালতি পানি ঢালা হয়। নিলয় চমকে ওঠে। নিলয় চারপাশে তাকায়। একটা কবরস্থান, পাশে কতগুলো ছেলে দাঁড়িয়ে, সবার হাতে কাটানা। জারিফ সিগারেট খাচ্ছে। নিলয়ের পেট থেকে অনেক রক্ত বের হচ্ছে। সে দুর্বল হয়ে যায়। নিলয় কোনো রকম উঠে দাঁড়ালো। জারিফ নিলয়কে দেখে হাসতে থাকে। নিলয়, তোর জন্য মৃত্যু অপেক্ষা করছে। তোর শেষ চাওয়া কি বল? শেষ চাওয়া তোর কি সেটা বলতে পারিস, কারণ পরে এই সুযোগটাও তুই পাবি না। আমি তোকে সেই সুযোগ দেব না। তোকে মেরে ফেলবো একেবারে। তোর কথা শুনে হাসি পাচ্ছে রে। বল, তোর শেষ ইচ্ছা কি? জারিফের কথা শুনে নিলয় মুচকি হাসে। জারিফ অবাক হয়, কারণ নিলয়ের চেহারায় ভয়ের কোনো ছাপ নেই। নিলয় হাসছে। সে জানে মজা পাচ্ছে। 10 জন ছেলের সামনে নিশ্চিত মৃত্যু জেনেও নিলয়ের চোখে মুখে কোনো ভয় কাজ করছে না। জারিফ রেগে যায়। সে নিলয়ের কাছে আসলো, পাঞ্জাবি টেনে ধরে বলে, শালা, তোকে আমি মেরে ফেলবো। তুই এটা ভালো করে জানিস, কিন্তু তুই কেন ভয় পাচ্ছিস না? তোর চোখে মুখে আমি ভয় দেখতে চাই। ভয় কর আমাকে, না হলে তোকে মেরে শান্তি পাবো না। আমার কাছে জীবনের ভিক্ষা চা। আমি তোর কষ্ট দেখতে চাই। আমি তোর ভয় দেখতে চাই। হা হা হা।
শালা বললি? ওটা তো তুই হয়েছিস আমার। শালা তো তুই। আচ্ছা শোন, ভয়ের কথা বলছিস, তোকে একটা ভয়ের কথা বলি আগে শোন। তুই যে মেহরাবের সৎ ছেলে তা আমি জানতাম। মানে কি বলছিস? দেশে কেউ জানে না মেহরাব সাহেব আসতো আমাদের কাছে গোপনে, তুই জানিস কিভাবে? ভয় পেলি? এখনো তো অনেক কিছু শোনা বাকি। আমি আইনের লোক, তোর বাবার উপরে সব সময় নজর রাখতাম। মানে আমার লোক আমার সাথে জড়িত সবার উপরে নজর রাখতো। সে কোথায় যেত, কি করত, সব খবর আমার কাছে আসতো। তোদের কাছে যখন তিনি যেত তার পার্সোনাল ফোন বন্ধ করে অফিসে রেখে যেত। তারপর তিনি তোদের সাথে দেখা করত। আমি জানতে পারি তোর মতো একটা ছেলে আছে, কিন্তু তুই তো শালা হারামি। তোর দুর্বলতা কি জানিস? যারা নামের একটি মেয়ে, যাকে তুই অনেক ভালোবাসিস। তোর বাবার প্রতি এত ভালোবাসা, সেই বাবা তোর প্রেমিকাকে মেনে নিত না। তুই অনেকবার চেয়েছিস তার অনুমতি নিতে, পারিসনি, তাই না জারিফ? নীলার কথা শুনে জারিফ চমকে ওঠে, মুখ থেকে সিগারেট পড়ে যায়। হা করে নিজের দিকে নীলার দিকে তাকিয়ে থাকে, কারণ নীলা যা বলছে তার সবটাই সত্য। নীলা তাহলে অনেক কিছুই জানে। জারিফ বলে, সেসব না হয় বুঝলাম, কিন্তু তোকে যে এবার মরতে হবে। পারবি না রে, পারবি না। তুই কি ভেবেছিস আমি এত বোকা? আমার বাড়িতে সিসি ক্যামেরা অন করা, এতক্ষণে আমার ফোর্সরা তোরা এখানে চলে এসেছি। আমার ইশারা করতে ওরা তোদের উপরে গুলি চালাবে। হয়তো তোর গার্লফ্রেন্ড যারা কেউ তুলে এনেছে ওরা। এখন বল, তুই বাঁচতে পারবি? ওহ তাই নাকি? ডাক দে তোর লোকদের। নীলয় উঠে দাঁড়ালো, সবার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর জোরে একটা শীষ দেয়। জারিফের লোক ভয়ে অন্যদিকে ছুটতে যান, কিন্তু কিছুই হয় না। নীলের লোক গুলি চালায় না। জারিফ হাসতে যাবে, তখনই নীলে জারিফের কোমর থেকে পিস্তল কেড়ে নেয়। জারিফের লোকেরা দৌড়ে আসে নীলের কাছে। নীলয় আসতেই এক এক করে গুলি করে। পিস্তলের গুলি শেষ হয়ে জারিফের দিকে তাক করে ধরতেই আরিফ ভয়ে নীলয়ের দিকে তাকায়। আমাকে মারিস না নিলয়, তুই ভুল করবি। চুপ শালা, অনেক জ্বালিয়েছিস। আমার নেহাকে মেরেছিস, তোকে আমি কখনোই বাঁচতে দেব না। মেরে ফেলবো তোকে। মারিস না আমাকে। নীলা জারিফের কথা শোনে না। জারিফ ভয়ে নিচু হয়ে বসলো। নীলার ট্রিগারে চাপ দিতে গুলি বের হয় না, কারণ গুলি শেষ হয়ে গেছে। কয়েকবার ট্রিগারে চাপ দেয়, তবুও কাজ হয় না। জারিফ জোরে জোরে হাসলো, ব্যাঙের মতো কিছুক্ষণ হাসতে থাকে। তারপর সোজা দৌড়ে এসে নীলয়ের হাতে বাহুর উপরে একটা ছুরি ঢুকিয়ে দেয়। নীলয় মাটিতে বসে পড়ে। জারিফ হাসতে হাসতে নীলয়কে বলে, শালা আমাকে মারবি? এত বড় সাহস! মৃত্যু আমার ভাগ্যে নেই, তোর আছে। এবার তুই মরবি। জারিফ নীলয়ের দিকে এগিয়ে যায়। নীলয়ের হাতে ছুরির উপরে পা দিয়ে জোরে পাড়া দেয়। নীলয় জোরে চিৎকার করে ওঠে। জারিফ সিগারেট চালায়, তারপর নীলয়ের বুকের উপর থেতে পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে সিগারেটের আগুন বুকে চেপে ধরে। নীলয় যন্ত্রণায় চিৎকার করে উঠল, তারপর ছুরিটা বের করে নীলয়ের হাত থেকে নীলয়ের কাঁধের উপরে ছুরিটা ঢুকিয়ে দেয়। নীলয়ের গা থেকে রক্ত বেরোতে শুরু করেছে। নীলয় অনেক জোরে চিৎকার দেয়। জারিফ হাসতে থাকে জোরে জোরে। এবার আর তোর কোনো সুযোগ দেব না নিলয়, তোকে আমি এবার মেরে ফেলবো। জারিফ হাত বাড়ায় মাটিতে, হাতে পিস্তলটা ঠেকলো। জারিফ কাঁধ থেকে ছুরিটা বের করে নীলয়ের গলায় ঢোকাতে যাবে, তখনই নীলয় পিস্তল দিয়ে জারিফের নাকের উপরে জোরে পাঞ্চ মারে। জারিফের নাক ফেটে রক্ত বেরোতে থাকে। জারিফ নিজেকে সামলে নিয়ে নীলয়ের দিকে আবার ছুরি মারে। নীলয় সরে যায়, উঠে বসলো, তারপর পিস্তলের পেছনের অংশ দিয়ে জারিফের কান বরাবর মারতে থাকে। জারিফের এক হাত পেঁচিয়ে ছুরিটা ফেলে দেয়, আর গলা ধরে নীলয় জারিফের কানে যত শক্তি ছিল সব জোরে দিয়ে মারতে থাকে। এভাবে 30 বার মারার পর জারিফের কান ছিঁড়ে পড়ে, মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। জারিফকে ছেড়ে দেয় নীলয়। তারপর জারিফের ছুরিটা হাতে তুলে নিয়ে জারিফের চোখে যখনই মারতে যাবে, তখনই জারিফের চিৎকার করে বলে, নেহা এখনো বেঁচে আছে। ভেবেছিলাম তাকে পরে মারবো, ওকে এখনো মারিনি। সে আমার বাড়িতেই আছে।
তাকে ড্রাগসের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে রেখেছি। আমাকে মারিস না, আমি না ফিরলে নেহাকে ওরা মেরে ফেলবে। আমার লোক পাহারা দিচ্ছে সেখানে। জারিফের কথা শুনে নীলয় থেমে যায়। জারিফের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করেন, সেখান থেকে সিগারেট বের করলো, তারপর লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে জোরে শ্বাস নিয়ে উপরে ছেড়ে দেয়। জারিফ নীলয়ের দিকে তাকিয়ে পড়ে। আমি তাহলে বেঁচে গেলাম, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। চলে যাবি? হ্যাঁ, তুই আর নেহা একসাথে থাক। যাবি তুই? কোথায় যাবি? তোর বাবার কাছে যা তাহলে। অনেক তো ভালোবাসিস, ওখানে গিয়েও ভালোবাস। আমি নেহাকে মারিনি, তাহলে ছেড়ে দে। নীলয় জারিফের পুরো কথা শেষ করতে দেয় না। জারিফের গলায় সোজা নীলয় ছুরি ঠেকিয়ে দেয়। জারিফ মাটিতে পড়ে যায়। নীলয় সিগারেট টান দিয়ে ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে মুচকিয়ে হাসতে থাকে। নীলয় সেখান থেকে চলে আসে। তারপর সোজা নেহার কাছে আসে সে। নীলয় তার লোকদের নিয়ে সেখানে এসে ফায়ার করে সবাইকে। সবাই কয়েক মিনিটের ভিতরে মরে যায়। এরপর নেহাকে নীলয় খুঁজে বের করে। নেহার কোনো জ্ঞান নেই। নেহাকে নিয়ে নীলয় দুজন হাসপাতালে যায়। দুজনে পরের দিন সুস্থ হয়। নেহা তার পাশে নীলয়কে দেখে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলে, নীলয়, তুমি ঠিক আছো? ছেলেটা আমার রুমে আসে কবুল বলার পর, যখন রুমে এসেছিল একটু দরকারে, সেই সময় একটা ছেলে এসে আমাকে কিসের জন্য ইঞ্জেকশন দেয়। তারপর কিচ্ছু মনে নেই। সে কে ছিল? তুমি তাকে আগে কখনো দেখনি? সে ছিল আমার শত্রু। আর ভয় নেই, চলো এখন বাড়িতে। এরপর দুজন বাড়িতে আসে। দুজনে একসাথে থাকার জন্য নতুন জীবন শুরু করে।